ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা এই মুহূর্তে শান্তুর সাথে আছেন, আমি শান্তুকে শুনতে পাচ্ছেন এবং সবার যে ভালোবাসার আয়োজন, সবার পছন্দের যে শো ভালোবাসার বাংলাদেশ, সেই আয়োজনটি শুরু হয়ে গেছে। আমাদের প্রোগ্রামের যে মূল উপলক্ষ, আমাদের গেস্ট অলরেডি উপস্থিত। কি নাম তোমার? জি, আমার নাম মাহবুব রহমান। নিকনেম মাহবুব। ওকে মাহবুব, শুনতে চাই তোমার জীবনের কথা। সো যেতে চাই তোমার কাছে, শুনতে চাই তোমার জীবনের কথা, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেকটা টাফ হয়েছে গুরু এই টাইমের মধ্যে আসতে, কারণ আমি বের হয়েছি 6টায়। কোথেকে আসছো? জি, গাজীপুরের একদম বর্ডার থেকে, ওকে, কাপাসিয়ার লাস্ট টুক থেকে। আমি গাড়িতে উঠেছি 6টায়, কিন্তু শালনা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 21 কিলো রাস্তা আসতে 3 ঘন্টার উপরে সময় লাগছে। অসম্ভব জ্যাম, ডিজাস্টার হয়ে যায় এগুলো। আর কত বছর থাকবে রে বেটা ওই জ্যাম? আমি জানি না, যাও। তারপর তো রাস্তা অনেকটা কাজ করতেছে, দেখা যাক। বহুকাল থেকে সাহেবে জাহেলিয়াতে যুগ থেকে কাজ চলতেছে, জানি না কবে শেষ, কোনো একদিন ঠিক হবে। ওকে, যাই হোক, আল্লাহ রহমত করছে, সময়ের মধ্যে পৌঁছাতে পারছি, ওইটাই আলহামদুলিল্লাহ। গুরু আসলে শুরু করবো কোত্থেকে, ওইটাই তো বুঝতেছি না। বেড়ে ওঠা কোথায়? জি, ওইখানে কাপাসিয়া। এলাকায়? জি। ওকে, তোর ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলি বাবা মা, 3 বোন আর আমি। বাবারা কয় ভাই বোন? বাবারা হচ্ছে 5 ভাই 3 বোন। ওদের তো অনেক ছেলে মেয়ে আছে না, কাজিন জি। ব্রাদার সিস্টার্স, এদের কয়জন হবে আনুমানিক? এটা তো গুরু হবে অনেক। অনেক। ওকে, আশপাশে থাকে তারা? না, আমার থেকে দূরে, তারা তো থাকে পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ জেলা। ওকে, বাইরের পৃথিবী দেখার আগে বা এলাকাতে কাউকে দেখার আগে কাজিন ব্রাদার সিস্টার্স এর মধ্যেও কিন্তু একটা দেখা দেখি চলে। এরকম ঘটনা কি ঘটছে তোর জীবনে? আমার জীবনটাই তো এই ঘটনা। চল চলে যাই গল্পে। জি, আসলে গুরু, তাহলে তো শুরু করতে হয় 2016 সাল থেকে, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমার টেস্ট এক্সামের পর বাড়িতে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। আব্বু অনেক বকাঝকা করে, রাগ করে দাদার বাড়িতে চলে যাই। আমার দাদার বাড়ি পাকুন্দিয়া। ওইখানে চলে যাওয়ার পরে তো এসএসসি এক্সাম তো অনেকটা কাছে, আমার কাছে বই নেই বাড়ি থেকে, এভাবেই চলে যায়। বই নাই? না, আমার মতো খারাপ ছিলি, বই ভাড়া করতাম আমি পরীক্ষার আগের দিন, এরকম না তো? না, বইটা ছিল না। বইটা ছিল না। পরে আমার ফুফুকে বলি যে আমি তো বই নিয়ে আসি নাই, এখন তো বই ছাড়া কেমনে কি করি। পরে আমার ফুফু বলে যে বই আছে, একজন আছে। চলে যাচ্ছি তোর কাছে, শুনছিলাম যে বই নিয়ে প্রবলেম, রাইট? বই নিয়ে আসা হয়নি, তারপর? আচ্ছা, তারপরে আমার ফুফু, আমি আমার যে গার্লফ্রেন্ড, নামটা বলতেছি না, সে না করছে নামটা বলার জন্য, যদি তার কোনো প্রবলেম হয় তাই নামটা বলতেছি না। ওকে, আচ্ছা, তার কাছ থেকে বই নামে তো ডাকতি না, ময়না পাখি বা? আমি আসলে গুরু এই 7-8 বছরের মধ্যে ওরে অন্য কোনো নামে ডাকিসনি? বয়ম পাখি বা কিছু? না, তার নাম বলে কোনোদিন ডাকি নাই। অন্য কোন নামে ডাকতি তো? জি, আমি যেমন ভালোবাসা মানুষকে ময়না পাখি বলি, কিছুদিন একটা গানে হিট হয়েছিল বয়ম পাখি বলে। অন্য কি নামে ডাকতি? আমি ওরে সবসময় জান ময়না। সো জান দিয়ে ময়না নিয়ে। তো ময়না কি করলো পরে? তারপরে আমার ফুফু ওর কাছ থেকে বই নিয়ে আসার পরে ও আসছে আমার দেখার জন্য, কার জন্য বই নিয়ে আসছে দেখছে, কথা হয়েছে। তারপরে এসএসসি এক্সাম চলে আসছে, বাড়ি থেকে বলছে বাড়িতে যাওয়ার জন্য, আমি যাই নাই। তারপরে আমার আব্বু গেছে আমার দাদা বাড়িতে আমার আনার জন্য, আমি আসি না। এক পর্যায়ে ওর আম্মু আসে আমার দাদার বাড়িতে। পরে ওর আম্মু আমার আব্বুরে বলে যে সে যখন যাইতে চাইতেছে না, থাকুক, সমস্যা নাই, এখানে থেকেই পুরো পরীক্ষার পরে বাড়িতে যাব। আচ্ছা, তারপরে তো গুরু পরীক্ষা শুরু হলো। কেমিস্ট্রি পরীক্ষার
আগে 2-3 দিন আগে 6 জুন 2016 এর আগ পর্যন্ত ওর সাথে আমার ফ্রেন্ডলি ভাবে, যেহেতু তখন তাদের বাড়িতে আসা যাওয়া বা একসাথে থাকা পড়াশোনা করি, সবকিছু শেয়ার করা হয়। আমার সবকিছু ওর সাথে শেয়ার করি আর ওর সবকিছু আমার সাথে শেয়ার করে। সবকিছু জানার পরে 6 জুন 2016 আমি ওরে প্রপোজ করি। প্রপোজ করার পর তো গুরু অনেক কান্না করে। কেন প্রপোজ করার সাথে সাথে? হ্যাঁ, কান্না করে। আসলে সে ভাবতে পারে নাই যে আমি তারে প্রপোজ করব বা পছন্দ করি। আসলে আমিও বুঝতে পারি নাই যে কিভাবে কি হইল। যাক, তারপর সে অনেক কান্না করে। এখন মেয়ে তো কোনোভাবেই কোনো ইঙ্গিত বা কোনো কিছু তোমাকে দেয়নি, রাইট? না না না, কোনো কিছুই না। তোমার একতরফা ভালো লাগা ভালোবাসা ছিল, হ্যাঁ, দেন তুমি আমি propose বইলা করে দিছি, বসো। বইলা দিছি, কিন্তু এর আগে সে আমার সাথে সব শেয়ার করছিল। ওর কাছে ওরে কেউ প্রপোজ করলে বা কোনো কিছু বললে ওর বাড়িতে সে সবকিছু বইলা দিত। তারপরে আমি সাহস কইরা ওরে প্রপোজ করি। যখন কান্না করতেছে আমার ভিতরে একটা, বলার সাথে সাথেই জি, অনেক কান্না করতেছে, আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। এখন বলে না দেয়? হ্যাঁ, বলে দিলে একই তো আমার বাড়িতে প্রবলেম। তোমার আপন কাজিন সিস্টার, রাইট? আপন না, একটু দূর দিয়ে হ্যাঁ, কাজিন জি। সিস্টার, ওকে। তারপরে টেনশনে পড়ে যাই। পরে এক পর্যায়ে আমি ওইখান থেকে আমার বাড়িতে চলে আসি ওই দিন। তারপরে সন্ধ্যায় সে ওর আর একটা কাজিনের ফোন থেকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে তুমি কোথায়? আমি বলি আমি তো বাড়িতে চলে আসছি। সে বলে আসো। আমি বলি যে না, যাবো না, এখন যাবো না, পরে। পরে এক পর্যায়ে ভয় পাচ্ছিলে নাকি? হ্যাঁ, অনেকটা ভয় হচ্ছিল। যে ফাঁসায় না দেয়? ফাঁসায় দেওয়া না, আসলে ওইটা না। এখন যদি ওই বিষয়টা জানে, আমার চাইতে ওর সমস্যাটা বেশি হবে। আচ্ছা, তো আমি চাই না যে আমার জন্য ওর কোনো প্রবলেম হোক। আগেও চাই না, এখনো চাই না, ভবিষ্যতে কোনোদিন চাবো না। তারপরে গুরু আমার এক ফ্রেন্ড কথা বলে এই বিষয়টা নিয়ে। পরে সে বলার পরে আমি 7 তারিখ যাই ওইখানে। 7 তারিখ যাওয়ার পরে ওদের বাড়িতে আর যাই না। 8 তারিখ সকালে, 8 জুন 2016 সকালে ওদের বাড়িতে যাই। জান্নাতুল ফেরদৌস জানতে চেয়েছো যে আপুটার নাম কি? শান্তু। তোকে কিভাবে বলে? আর যে শান্তি বলে, আমরা তো অনেক ভালোবাসি। তারপরে গুরু শান্তু সে, আমি যে প্রপোজ করি অ্যাকসেপ্ট করে, সে রাজি হয়। গিয়ে ওই সেদিনই গিয়ে? জি, আচ্ছা। 8 জুন 2016 রাজি হয়। কিন্তু আসলে ওইটা পরবর্তীতে ওর কাছ থেকে জানতে পারছি, তখন সে আসলে সত্যি রাজি হয় না। ওইটা হচ্ছে যাতে আমার পরীক্ষা খারাপ না হয়, এই জন্য রাজি হয়েছে। আচ্ছা, এইভাবে চলতে থাকে। পরীক্ষা যায়, বিষয়টা পরীক্ষার পরে আমার বাড়িতে, পরীক্ষার ভিতরেই কিছুটা টের পাই। পরে আব্বা বলে বাড়িতে যাওয়া লাগা, পরীক্ষার পরে বাড়িতে যাই। তো এই বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি বাড়ি থেকে চলে যাই মাওনাতে। ওকে। এই বিষয়টা নিয়ে ঝামেলা হওয়ার পরে পরে ওইখানে একটা চাকরি নেই, প্রায় 11 মাস ওইখানে থাকি, চাকরি করি। এর ভিতরে অনেক সমস্যা হয়েছে, শর্ট করেই বলি। তারপরে ঈদ চলে আসে, কুরবানি ঈদ, আমি বাড়িতে যাই। সঞ্জয় সাহা সঞ্জু লিখেছে, এই প্রথম গুরুকে লাইভে দেখলাম, এতদিন ভাবতাম। তারপর গুরু ঈদের পরে, যেহেতু বিষয়টা নিয়ে বাড়িতে ঝামেলা, আমি ঈদের দিন বিকালে ওইখানে তাদের বাড়িতে যাই, আমার দাদার বাড়িতে যাই, ওইখান থেকে তাদের বাড়িতে যাই। মানা? না না, তাদের বাড়ি, বাসায়। জি। তারপরে সে যাবে ওই দিনই ওর বোনের বাড়িতে, আর আমি আমার বাড়িতে চলে আসবো। তো এইভাবে একসাথে দুইজন বের হই। বের হওয়ার আমি বাড়িতে আসা দেখি আমার আম্মু বাড়িতে না, জানতে পারি যে তাদের বাড়িতে গেছে। কি এই বিষয়টা নিয়ে অনেকটা ঝামেলা হয়। যাক, এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে ওইটা নিয়ে ঝামেলা হওয়ার পরে আবার আমাদের মধ্যে মিল হয়, কথাবার্তা চলতে থাকে। এভাবে সময় পার হইতে থাকে। আবার 2021, শর্ট করতেছি গুরু, 2021 নভেম্বরে সেও বাড়িতে বলে, আমিও বাড়িতে বলি, আমাদের রিলেশনের বিষয়ে কোনো ফ্যামিলিতে বলি। তারপরে তার ফ্যামিলি অনেকটা মেনে নেয়, কিন্তু আমার আব্বু কিছুতেই রাজি হয় না। ওইটা নিয়ে আবার ঝামেলা শুরু হয়। এভাবে থাকতে থাকে। এর ভিতরে
আরেকটা ঘটনা না বললে হইব না গুরু। ওর ফ্যামিলি আমার কাছ থেকে ওরে দূরে নেওয়ার লাগে অনেক কিছু করছে। 2019 সালের ফেব্রুয়ারি মাসের পর দিয়া ওর সাথে আমার একটা ঝগড়া হয়, অল্প কিছু কথা কাটাকাটিতে ঝগড়া হয়। ও বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে সে বাড়িতে বইলা দেয়। বইলা দেওয়ার পরে ওর বাড়ির ফ্যামিলি থেকে ওরে কবিরাজের কাছে নিয়ে যায়, কি তাবিজ নাকি করে, যাতে করে হ্যাঁ ও ভুলে যায় বা হ্যাঁ, কিছু একটা। এমন অবস্থা করে গুরু, আমার সাথে কথা বলে কিন্তু সে আমারে চিনতে পারে না। বলে যে আমি যে তোমার সাথে কথা বলতে, আপনার সাথে কথা বলতেছি, সে যেন না জানে। এগুলোতে কাজ তাইলে- হয়? কাজ হয়, এটা বাস্তব গুরু। তাই? আমার ওই যে আজকে যে আমার সাথে আসছে বিপুল, আমার ফ্রেন্ড, ওর সাথে কথা বলে ওকে বলে যে আমি যাতে না জানি। আবার আমার সাথে কথা বলে মনে করতেছে যে ও আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে যাতে আমার কাছে না বলে। এমন একটা অবস্থা হয়। আচ্ছা, এইভাবে থাকতে থাকে। পরে অনেক কিছু কইরা ওর সাথে মিট করার পরে আস্তে আস্তে দেখা যায় এই বিষয়টা কাইটা আছে। এই অবস্থা করে এইরকম আরো 2-3 বার করে। আচ্ছা, এইভাবে চলতে থাকে। তারপরে গুরু শেষের দিকে আগায় যাই, বর্তমান অবস্থাতে চলে আসি। এভাবে চলতে থাকে আমাদের রিলেশন। 2016 থেকে তো শুরু হয়, রাইট? জি। আজ 23, জি 21-এ সেসব ঝামেলা শুরু হলো। হ্যাঁ। তারপর 21-এর ঝামেলা শেষ। তারপরে মনে করেন 22 গেল। এভাবেই দেখা হয়, কথা হয়, সবকিছু সব ঠিকঠাক চলতে থাকে। 23-ও এতদিন পর্যন্ত ভালো ছিল, গত 3 মাস আগ থেকে গুরু। এখন তো আমরা আছি জুলাই, জি। অর্থাৎ জুন, মে, এপ্রিলে। এপ্রিল থেকে মানে রোজা থেকে আমি বুঝতে পারি যে আসলে সে হয়তো আমি যেরকম চাইছিলাম এরকম নয়। কারণ আমি না বললে যে না খাইছে, বা সে না বললে আমি খাই নাই, সেই মানুষটা আস্তে আস্তে বুঝতে পারি যে আমার থেকে দূরে যাইতেছে। আমি ফোন দিলে ঠিকঠাক ফোন ধরে না, কথা বলে রাগ করে। দেখি কি হয়, চলতে থাকে। ঈদে বাড়িতে চলে যায়। সে তো থাকতো কিশোরগঞ্জ, ওইখান থেকে বাড়িতে আবার বাসাতে চলে আসে। হঠাৎ করে ফোন ধরে না, 2-3 দিন। এই ধরনের সমস্যা তো আগে হয়নি? না, আর কোনো সময় হয় না। হইলেও মনে করেন যে যদি গুরু ওর সাথে আমার ঝগড়া হয়েছে, আমি আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়া ট্রাই করছি ওর সাথে যোগাযোগ করার লাগে, যোগাযোগ করছি, ঠিক হয়েছে, বাট এখন আর হ্যাঁ, ওই সলিউশন বা- হচ্ছে না। সমস্যা হইলে আমি যদি রাগ করছি, ও আমার বন্ধু বান্ধবরা ফোন দিচ্ছে, যে কোনো আত্মীয় স্বজনরে ফোন দিচ্ছে, যাতে আমার সাথে আমি উত্তর থেকে আকর্ষণটাই প্রথম যেন কমে আসতেছে, ওই জি। ঘটনাটা ঘটতেছে না, অপরিচিতর মতো মনে জি। হচ্ছে, রাইট? ওকে। তারপরে গুরু ঈদের পর থেকেই আস্তে আস্তে দেখি সে অন্যরকম। একদিন হঠাৎ কইরা ফোন ধরতেছে না, ওর জন্য আসলে গুরু কি বলবো, আমি জোরে কতটা ভালোবাসি গুরু, আমি কাউরে বোঝাইতে পারবো না। সে ফোন ধরে না, আমার এত খারাপ লাগতেছিল। আমি দোকানের মধ্যে তালা দিয়া রুমের মধ্যে পয়সা সিগারেট খায়া এবং ডেক্স ফুড এন্ড প্লাস 2টা সিরাপ একসাথে খাই এবং ভিডিও করে ওই ভিডিওটা ওরে পাঠাই। পাঠানোর পরে ও এই দেখি ফোন না ধরার কারণে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেললে? কি করম গুরু, আমি তো কাউকে বুঝাইতে পারি না। এমন এমন একটা অবস্থা, সবাই বিরক্ত আমার প্রতি। জানে না যে বিষয়টা গুরু আমার এলাকাতে কেউ নাই, সবাই জানে। সবাইরই মানে এই বিষয়টা দেখতে দেখতে যে এই অবস্থা কোনো একটা সমাধানে কেউ নিয়ে যেতে পারে না, তার কারণে আমি আর কারো কাছে শেয়ারও করতে পারি না। কেউ শুনতে চায় না, সবাই বিরক্ত বোধ করে আমার বিষয়টা নিয়ে। এখন এতটা বছর আর কত, যাই হোক গুরু, ভিডিও দেওয়ার পরে আমার একটা মামা আছে, যদিও উনি আমার আপন মামা না, আফতাবউদ্দিন আমাদের বাজারের সভাপতি। উনি আমারে উনার নিজের আপন ভাগনার চাইতে বেশি আদর করে। আমি ওনারে এই পৃথিবীতে আমার আব্বার পরে যদি আমি কাউরে সম্মান করি, আমি ওনারে করি। উনি সব বিষয় জানে, আমি বন্ধুর মতো ওনার সাথে সবকিছু শেয়ার করি। তো ফোন দেয় যে মামা গিয়া দেখেন কি করে।
এই ওর মামারে পাঠায়, মামা যায় গিয়া পরে আমার ঘর থেকে বাইর করে নিয়ে আসে, দোকান থেকে বাইরে আসি। তারপর দিন পরে ওর সাথে মিট করি আমার এক বন্ধুর বাড়িতে। ওই দিন এখানে থাকে, সে সারা রাত্রি থাকে, আমরা একসাথে বসে গল্প করে পরে মনে করেন বন্ধুর বাড়ি, বন্ধুর মা বোন বাবা, আমি রাত্রে 12টার দিকে চলে আসি। আবার পরদিন সকালে যাই, গিয়ে ওর জায়গায় পৌঁছে দিই। এভাবে চলতে থাকে। হঠাৎ করে আবার এর 10-12 দিন পরে আমাদের ওইখানে ঘোড়া দৌড় হয়। প্রতি বছরই আমাদের বাড়ির কাছে ঘোড়া দৌড় হয়। তো ঘোড়া দৌড়ে আমি ওরে আসতে বলি, সে রাজি গুরু হয়। গল্পে যাওয়ার আগে Yeah, আমি কিছু please. কমেন্ট নিতে চাই, Please, please. কারণ ফাইজ এরকম ঘটে নাই। তবে আমি যখন আমার ব্যবসা শুরু করি তার কথাতেই শুরু করছি। সে আমার অনেক হেল্প করছে, যে কোনো সমস্যায় হেল্প করছে। টাকা নিয়ে কোনো সমস্যা নেই। সো গোল্ড ডিগার পার্সোনালিটি না এটা। না, জি একদম। এগুলো যখন ঘটছিল তুমি বলছিলে যে ঘোড়া দৌড়ের ঘটনা ঘোড়া দৌড়ে, বলছিলাম। তারপরে তো তুমি বলছো যে তাকে আসার জন্য জি। প্রোগ্রামে। ওকে, আমি ওরে কিশোরগঞ্জ থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওইখানে আসার পরে আমার ফ্যামিলি তো শুধুমাত্র আমার বাবা মা এবং আমার বোনেরা ওরা চেনে। তো আমাদের এখন যে বাড়িটা, ওইটা তো আমার নানির বাড়ির কাছে। আমাদের পুরান বাড়ি তো দাদার বাড়ি, তো তাদের বাড়ি ওইখানে। তো নানি শুধু আমরা বলতো যে এই একটা ছোট্ট মেয়েটা- টেক্সট আলমগীর হোসেন লিখেছেন, গুরু অঙ্গন কোথায়, তার কি বিয়ে দিয়ে দিয়েছেন নাকি? সামহাও পিপল ভাবতেছে আমি মনে হয় পাখি ভাই, ওই যে ঘটক পাখি ভাইয়ের মতো বিয়ে দিয়ে দিয়েছি কিনা জানি না, বাট কোনো এক প্ল্যাটফর্মে কোনো এক পথের বাকি অঙ্গনকে সাথে নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে, তারপরে গুরু আমি ওইখানে নানির সাথে ওর মিট করাই। তো এর ভিতরে আরেক কিছু কথা বলি। আমার বাড়িতে অন্য ধরনের একটা সমস্যা হয়, মানে ব্যবসার পরিস্থিতিও কিছুটা খারাপ হয়। আর আমি বাড়িতে না বইলা কিছু টাকা লোন করি, ওইটা নিয়ে বাড়িতে যখন জানে অনেকটা ঝামেলা চলতে থাকে। আর এই বিষয়টা নিয়েও অনেক ঝামেলা চলতে থাকে। এর ভিতরে আরেকটা ঘটনা না বললে নয় গুরু। রোজার ঈদের পরে আমার আব্বা আর মামা আসে আমাদের বাড়িতে। তো একসাথে খাইতে বসি, দাদা আব্বা আমি। খাওয়ার এক পর্যায়ে দাদা আর আব্বার কথার এক পর্যায়ে দাদা বলে, ছেলেরে বিয়ে করাস না কেন? তো দাদা এইটা বলার পরে আব্বা বলে, আপনার দেখা করান, সমস্যা কি? তো এই পরিস্থিতি আমি কি বলবো বুঝতে পারি না। আমি ওইখান থেকে ওইটা আসার পরে হয়তো বাড়িতে বিষয়টা নিয়ে কথা হয়। দাদা সন্ধ্যায় আমার দোকানে যাই, গিয়া বলে সমস্যা কি তোর? তারপর আচ্ছা, তারপর গুরু দাদা বিষয়টা জানতে চাই, হয়তো বাড়ি থেকে শুনছে, তারপর আমার মুখ থেকে জানতে চাই। ওকে, তো বলার পরে দাদা বলে যে ঠিক আছে, আমি বুঝলাম, তবে আমি মেয়েটারে দেখবো, দেখার পরে যেইভাবে হোক আমি তোর জন্য চেষ্টা করব যতটুকু পারি। ওকে, আচ্ছা, তারপরে আমি বলি আচ্ছা ঠিক আছে আপনি দেখেন। পরদিন দাদা যাই, ওরে দেখে। এর ভিতরে গুরু যেহেতু 21 সালে কথা বলছিলাম, 21 সালে যখন ওদের ফ্যামিলিতে ও জানায়, আমাদের ফ্যামিলিতে জানাই, আমি জানাই, যখন মানছিল না, তখন আমি কিন্তু আমার ফ্যামিলিতে বলেছিলাম যদি কোনোদিন বিয়ে করি আমি ওরাই করব, এছাড়া আমি কোনোদিন বিয়ে করব না। তো দাদারও একই কথা বলি, যদি দাদা বিয়ে করা লাগে আমি ওরাই করব, আমি কি করবো? এছাড়া অন্য কাউকে করবো অন্য না। কাউকে করব না। পরে দাদা যায়, ওখানে গিয়া এদিনই গিয়া ওরে দেখে, ওদের বাড়িতে দেখা আমার জানায় যে ঠিক আছে আমার পছন্দ হয়েছে। তুমি তো তোমার মেয়ের বর্ণনা দিলে না, যে মেয়েটির প্রশ্নে তোমার এত ভালোবাসা, এত প্রেম, এত টান, একটু একটু বলো। আমি বর্ণনা দিলে তো হয়তো তোমার মতো করেই বলো। আমার কাছে তো সে পৃথিবীর সবচেয়ে সুন্দর। ওই স্পেশালি কোন জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে? যেমন অদ্ভুত সুন্দর দৃশ্য দেখলে যেভাবে মুগ্ধভাবে তাকায় থাকে, সেটা দেখতে, না কি দেখতে বেশি ভালো লাগে? আমার তো গুরু তার সবকিছুই ভালো লাগে। ওই যে নখের উপরে সাদা সাদা দাগ থাকে, ওটা দেখতে ভালো লাগে? আচ্ছা, আমি দেখলাম কেমনে এটা, কি দেখতে ভালো লাগে তোর?
গুরু আসলে ওইটা আমি আপনার বুঝাতে পারবো না। ওই হাঁটতে হাঁটতে করে পেছন ফিরে যখন তাকায় তখন সেটা দেখতে ভালো লাগে। আমি গুরু বললামই তো গুরু যে আমি আপনারে বোঝাবো। আমার মতো ওইটা বড় না। চুল যখন এইভাবে আলতো করে এক পাশ থেকে থাকে আর এক পাশ দেখি, সেটা দেখতে ভালো লাগে। আমি তারে যেইভাবে দেখি, যত দেখি আমার কাছে ভালো লাগে। আর যখন তুই বলিস যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তখন যে লাজুক লুকটা তোর দিকে দেয়, সেটা দেখতে ভালো লাগে। গুরু, সে রাগ করলেও আমার কাছে ভালো লাগে, আহারে। হাসলেও আমার কাছে ভালো লাগে। কোটিখানা কারণ আছে তাকে ভালোবাসা। এটা একমাত্র এই ভালোবাসাতেই সম্ভব, প্রেমেই সম্ভব, এসকে সম্ভব। হ্যাঁ, তারপর গুরু দাদা তো গেল, দাদা গেল, পছন্দ করলো এবং হ্যাঁ। নিয়ে কথা বললো। এরপরে আবার বাড়ি থেকে আমার উপরে উল্টা প্রেশার ক্রিয়েট হয়, ওই যে সব বিষয় নিয়ে এখন বিয়ে করা লাগবে। হুম, আমি আবার আমার আম্মা ওই দাদারে ফোন দিয়া বাড়িতে নিয়ে আসার কারণ হয়েছে, যখন আমার ওই যে লোনের বিষয়টা বাড়িতে জানতে পারে, হুম, হুম। তো আমি এগুলো কি ওই মেয়ের কারণে লুণ্ঠন করতে? না না না, আসলে ওইটা বিজনেসের প্রয়োজনে। বিজনেসের প্রয়োজন না, ওইটা আমি এমনিতেই করে রাখছিলাম, কিন্তু টাকাগুলা কিন্তু আমি আসলে আমার ফ্যামিলিতেই করছি। আচ্ছা, আচ্ছা। আমার বোনের বিয়েতে, বাড়িতে ওইসব মিলাইয়া করছি, কিন্তু আসলে আমার ফ্যামিলিতে কেউ ওইটা বিশ্বাস করে না, সবাই ভাবে যে আমি হয়তো ওর তারপর, পেছনে নষ্ট করছি। তারপর? সেইগুলা নিয়ে ঝামেলা শুরু হয়। তো দাদার আমি করার পরে, এই ঝামেলাটা বাড়িতে জানার পরে পরে আমি বাড়িতে 1 সপ্তাহ চাই না। একটা ছোট্ট পজ দিচ্ছি। আবির সরকার লিখেছেন, গুরু আসসালামু আলাইকুম, আমার ওয়ালাইকুম সালামটা আসসালাম। গ্রহণ করে নেবেন আশা করি। ওয়ালাইকুম আসসালাম আবির। গুরু, আমি আবির বলছিলাম। আমি আপনার গল্পগুলো শুনি এবং তারপর আমার আম্মু ওই যে বিয়ে দেওয়ার চাপ দিচ্ছে। না, ওই যে আমার আব্বার মামা দাদা, আমার দাদা ওনার ফোন দিয়ে নিয়ে আসে এবং বলে যে এই বিষয়গুলো। তারপরে বাড়িতে এই সব বিষয় নিয়ে ওই দাদা, আমার আব্বা, আম্মা, মামা, নানি, নানা সবাই বসে। শেষ পর্যায়ে হয় যে বিয়ের কথা উঠে, বিয়ে করা লাগবে। তখন আমি বলি যে এখন বিয়ে করব না। পরে সবাই জানতে চায় এখন বিয়ে করবো না কারণ কি, তোমার বয়স হয়েছে, বিয়ে করবো না কারণ কি, আর তোমার তো কোনো সমস্যা নেই, ব্যবসা করো, সবকিছু ঠিক আছে, বিয়ে করবো না কারণ কি, তোমার কি কোনো পছন্দ আছে? আমি বলি হ্যাঁ। সবাই জানে, তারপরে আবার জানতে চাই। আমি বলি হ্যাঁ, পছন্দ আছে বলো। বলি যদি হয় তাহলে আমি বিয়ে করবো, তারে ছাড়া আমি বিয়ে করবো না, প্রয়োজনে সারা জীবন এইভাবেই থাকবো। তারপরে বলে আচ্ছা ঠিক আছে। এর ভিতরে পরের দিন যখন দেখি যে বাড়ির অবস্থা একটু অন্যরকম, পরে দাদা আবার বলার পরে বলি না দাদা, আমি বিয়ে করবো না, যেহেতু বাড়িতে চাই না, তাহলে আমি বিয়ে করবো না, এভাবেই থাকবো। পরে দাদা আমার সাথে অনেক রাগ করে, আমার বাড়ি থেকে উনি কান্না কইরা যায় শুধুমাত্র আবার সবার সামনে বলার জন্য যে আমি বিয়ে করব। কিন্তু আমি লাস্ট একবারে বলি যে আমি আর কোনোদিন বিয়ে করব না। এই ডিসিশন নেওয়ার পরে উনি কান্না কইরা চলে যায়। এরপরে 1 সপ্তাহ পরে আবার আমার বাড়ি থেকে আমার বোনের শ্বশুর, তারপর আরো লোকজন নিয়ে আবার বসে। ওই দিন আবার একই অবস্থা। তখন বলে যে ঠিক আছে, আমার বোনের শ্বশুর বলে যে আমি যাব, কি মেয়ে দেখা আপনার মামারে নিয়ে যাব। আমারে বলে যে আমার মামারে নিয়ে যাব, তারপরে একটা করবে। আচ্ছা, আমি ওই সময় যা কথা হয়, আমি কিন্তু ওইখানে বাড়িতে কাউকে বলি নাই যে আপনারা যান, অনুমতিটা দেই নাই, কিন্তু কথা হয় আমি বলি যে আমি ঠিক আছে, আমি ওর সাথে কথা বইলা দেখে নিই ও কি বলে। যদি বলে তাদের বাড়ি থেকে সম্মতি দেয়, আমি জানাইলে পরে আপনারা যায়। তো গুরু, বিষয়টা আমি জানানোর আগেই আসলে অনেকটা গুলাটি হয়ে যায়। সন্ধ্যায় আমি দোকান থেকে চলে যাই পুলিশ বাড়িতে, যে আমাদের পাশের বাড়ির এখন একটা ঝামেলা নিয়ে, এখানে অন্য বিষয়। হ্যাঁ। তো হঠাৎ করে সে ফোন দেয়, তুমি কই? বলি আমি তো পুলিশ বাড়িতে আছি। এই কি জন্য? বলে তোমার বোনের শ্বশুর কোথায়? আমি বলি দোকানে। বলেন না। তো এক পর্যায়ে আমার রাগ হওয়ার পরে আমি ধমক দিয়ে ফোন কাইটা দিলে আবার কতক্ষণ পরে সে ফোন দিয়ে হঠাৎ কান্না করতেছে। বললাম কি হয়েছে, কান্না করতেছে কেন?
তোমার বাড়ি থেকে লোক আসছিল, অনেক কথা বলছে। কে গেছিল বলে জানি না, তুমি যাই না দেখো। ওইখান থেকে তাড়াতাড়ি আসি দোকানে, আইসা দেখি যে আমার বোনের যে শ্বশুর উনি নাই। আমার বোনের ফোন দিই, বলে বাজারে। পরে কতক্ষণ পরে জানতে পারি যে তারা ওদের বাড়িতে গেছে। এর ভিতরে ওর বাবা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে বাবা, আমার মান সম্মান নষ্ট করতেছো কেন, আমি কি করছি? খুব স্বাভাবিক না এটা? উদযাচক হয়ে যদি হঠাৎ আমি জানি না কিছু। ইটস নট ইয়োর রেসপন্সিবিলিটি, বাট খুব স্বাভাবিক না কিন্তু, মানে অস্বাভাবিক না কিন্তু। কারণ একটা মেয়ের বাপ, মেয়ে, ওদেরকে তো কোথাও না কোথাও পাত্রস্থ করতে হবে। সেই বাড়িতে যদি আনমাক্কা কয়েকজন মানুষ গিয়ে কথা বলে, নিঃসন্দেহাতীত ভাবে এই কথাগুলো বলছে যে আপনার মেয়েকে আপনারা সামাল দেন বা এই সেই করেন, ছেলের সাথে করলে ঠিক আছে, মেয়ের সাথে করলে এটা অনেক বড় একটা বিষয়। কারণ যে ট্যাবু এখন আমাদের সমাজে আমরা ভাঙতে পারিনি। ছেলেদের ক্ষেত্রে এক ক্যালকুলেশন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ক্যালকুলেশন, রাইট? সো মেয়েটির কষ্ট পাওয়ার, পারিবারিকভাবে কষ্ট পাওয়া, ছোট হওয়া, হেট হওয়ার যথেষ্ট কারণ আছে, রাইট? জি। ওকে, তারপরে গুরু আমি বলি যে কি হয়েছে বলেন, আমি তো কোনো কিছু জানি না। উনি বলে লোক পাঠাইলা কি জন্য, তুমি এইভাবে লোক পাঠাইলা কি জন্য? এটা বিশ্বাস করাও কিন্তু সহজ না, না, যে কিন্তু তুমি আমি পাঠাওনি। না, মানলাম তুমি পাঠাওনি, বাট এটা বিশ্বাস করাটা এত সহজ না। এটা ইন্টেনশনালি তুমি পাঠাইছো, এটাই লোকে ভাববে, মানে ওদের পারসেপশনটা তুমি চিন্তা করো। তারপরে গুরু তারা আসার পরে রাত্রে আমার মামারে জিজ্ঞেস করি, আমার বোনের শ্বশুরদের সহ, ওইখানে গেছিলেন? জি। তারা বলে জি। কি জন্য, কি বলছেন? তারা আমার কাছে বলছে একরকম, আর সে তার ফ্যামিলি থেকে যে এরকম বলছে, আমি কোনো কথাই মিলাইতে পারি না, বা আসলে সত্য কোনটা আজও পর্যন্ত জানতে পারি না। যাক গুরু, এইভাবে গেল। ওইটা, এই ঘটনাটা হচ্ছে 6 জুন 2023। তো গত মাসে? জি। 7 তারিখ সকালে আমি ওরে ফোন দিই। তো এরপরে রাত্রে এই বিষয়টা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়। তো আমার সাথে যাই হয় আমি গুরু মানিয়ে নিতে পারি, কিন্তু ওর উপরে তো বিষয়টা নিয়ে অনেক ঝামেলা গেছে। হয়তো না বললেও বা কথা না হইলেও তো আমি বুঝতে পারি, যেহেতু দুনো ফ্যামিলিতেই সমস্যা, বিষয়টা নিয়ে কেউ চায় না। তারপরে ওরা বলি একটা ছোট্ট পজ দেই গুরু, আপনি বুঝতে পারছেন আজকের অতিথির কথা শুনে, মানে সে আসলে এই ব্যাপারটা মানে ফিল করতে পারছে, কথা হচ্ছে না কিন্তু তাও সে এই ব্যাপারটা ফিল করতে পারছে যে যার প্রিয় মানুষ ওই জায়গাটাতে আসলে মানে কষ্ট পাচ্ছে, তার ফ্যামিলির দ্বারা, তার আশেপাশের সবার দ্বারা। তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, কিন্তু এই যে একটা ব্যাপার, প্রিয় মানুষের কষ্টটা যে আপনি এই প্রান্ত থেকে অনুভব করতে পারছেন, এটাই বোধহয় ভালোবাসা। এই অনেক, এটাই হচ্ছে শান্তুর কারিজমা। শান্তু এর মধ্যে 2টা কমেন্ট করেছে অনেকগুলো কমেন্টের মধ্যে। একটা হচ্ছে যে এর আগে যখন বলছিল সে যে গুরু আসলে এই প্রোগ্রামের কোনো স্পেশালিটি আছে, কারণ যখন একটা মানুষ খুব স্বাভাবিকভাবে অ্যাপ্রোচ করে, আবার যখন এই প্রোগ্রামে তাকে অ্যাপ্রোচ করতে দেখি সেই মানুষটা ডিফারেন্ট হয়ে যায়। তার মানে আসলে কোনো একটা জায়গায় কিছু আছে। আমি বলছি না যে এটা আমার কোনো ক্যারিজমা, বাট একটা অরা তো ক্রিয়েট হয়, যে কারণে মানুষটা বদলে যায়। আর এখন যে কথাটা বললো সেটা ভেরি ইম্পর্টেন্ট। খুব কম মানুষ এত গভীরে গিয়ে জিনিসটা চিন্তা করে, স্পেশালি ছেলেদের পারসেপশন থেকে, যে মেয়েরা কোন ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, সামাজিক প্রতিবন্ধকতা এক্স্যাক্টলি কি পরিসরে আছে। মেয়েটা শুধু আমরা দেখতেছি আমার সাথে কথা বলছে না বা আমার ফোন রিসিভ করছে না, বাট পিছনের রিজনগুলো কি, এত ডিটেলে চিন্তা করার মতো মানসিক অবস্থা ছেলেদের ক্ষেত্রে খুব কম দেখা যায়। যখন কেউ ডিটেলে চিন্তা করে যে সেও তো এই সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, এই পরিস্থিতির ভেতর দিয়ে মনে হয় তাকে ফেস করতে হচ্ছে, যে কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, তখন বুঝতেই হবে যে ছেলেটি সত্যিকার অর্থে তাকে ভালোবেসেছে এবং অনেক যত্ন করে তাকে ভালোবাসে। যেমনটা এটাই তো বলতে চাচ্ছি, রাইট? সো দিস ইজ দ্য থিং। এরকম অনেক দারুণ দারুণ এক্সপার্ট ওপিনিয়ন তোমরা অদূর দিনগুলোতে শুনতে পাবে এবং জানতে পারবে। দিস ইজ দ্য খাসিয়ত, দিস ইজ দ্য স্পেশালিটি অফ মাই কো-অ্যাঙ্কার শান্তু। এবং শান্তুর আমার মতো একটা পরিণত মানুষ, যারা বয়সের একদম শেষ বেলায় এসে পৌঁছেছে, সে মানুষটির কান আর
চোখটা তো অ্যাটলিস্ট তৈরি হয়ে গেছে, ভালো পারফর্ম করতে পারি আর না পারি। সো সেই কান আর চোখের বদলতে বলতেছি যে ভবিষ্যতে তোমরা আরো দারুণ দারুণ কিছু এরকম জিনিসের সামনে আসতে পারবা। এবং আরেকটা কথাও এই বাই দিস টাইম বলে রাখা ভালো, যে যে কথাগুলো তুমি বলতেছিলে এটা কিন্তু অনেক গভীরের কথা। শান্ত যে দুইটা কথা বলেছে, ফার্স্ট কথাটা খুবই ইন্সপিরেশনাল আমাদের জন্য, যে একটা মানুষ কেন বদলে যায় হঠাৎ করে, একটা অরা ক্রিয়েট হয় মনে হয় ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে, একই মাইক্রোফোন একই স্টুডিও, এই অরাটা কেন ক্রিয়েট হয়, এটাই হচ্ছে টুইস্ট, এটাই হচ্ছে ক্যারিজমা, অর্থাৎ বহুদিনের লেগেসি হয়তো এবং এই অরাটা এটাই তৈরি করে হচ্ছে দেয়। আমাদের গুরু এহতেশাম। না, দিস ইজ নট অল অ্যাবাউট, এবং- বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট টিম এফোর্ট, যে কি কারণে যেন অরাটা ক্রিয়েট হয়ে যায়। আর সবকিছু যদি বুঝতেই পারতাম, বুঝাই যেত, তাহলে তার মধ্যে কোনো স্পেশালিটি থাকতো না। এটাই স্পেশালিটি। আর সেকেন্ড যে কথাটা বললো, যে আসলেই তো তাই, ছেলেদের ক্ষেত্রে খুব কম দেখা যায় যে মেয়েরা অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, কোন সিচুয়েশনে কিভাবে বিহেভ করতেছে। আমরা শুধু আউটকামটা দেখি, পেছনের রিজনটা দেখতে চাই না। বাট রিজনটা তারাই দেখে যারা সত্যি অনেক যত্ন করে সে মানুষটিকে ভালোবাসে, যেমনটা তুমি বলছিলে। ওকে, তারপর জি গুরু, তারপর 7 তারিখ আমি ওরে ফোন দেই, তো কথার এক পর্যায়ে ছোট্ট আরেকটা কথা আমি বলতে গিয়ে ভুলে গেছিলাম। শান্তুর কথা অনেকেই জিজ্ঞেস করতেছে, ওনার নাম কি, আপুকে অনেক ভালো লাগতেছে, আপুকে পছন্দ করি। অনেক নেগেটিভ কমেন্ট তো আমাদের প্রোগ্রামে কখনোই আমরা ফেস করি না, আজকে তো একেবারেই পাচ্ছি না। বাট জিজ্ঞেস মানে বিশ্বাস করো, বাংলাদেশ সাথে কান্ট্রি যেখানে ফেসবুকে একজন রিপ্লেসমেন্ট আসবে আর সেখানে নেগেটিভ কমেন্ট হবে না, এটা ভাবা যায় না, রেকর্ড না এরকম। কিন্তু এটাই হচ্ছে তার ক্যারিজমা। এবং ওই দিন খুব বেশি দূরে না, আমি এখন ক্যাটাগরিক্যালি বলে রাখছি, তোমরা লিখে রাখতে পারো। আগামী 3-4টা প্রোগ্রামের পর থেকে যতক্ষণ না গুরুকে অ্যাড্রেস করে কমেন্টস আসবে, তার চেয়ে বেশি কমেন্টস আসবে এই মেয়েটিকে উদ্দেশ্য করে। কারণ এটি হচ্ছে আমার প্রজ্ঞা, আমার যে কনফিডেন্স, সেটি রিফ্লেকশন হবে। সেখানে আমি নিজে মন থেকে বড় হব, কারণ আমি জানি মেয়েটির এরকমই। কারণ এখন পর্যন্ত আমি আমি অনেকগুলো কমেন্টস ফলো করতেছিলাম, সাধারণত রিপ্লেসমেন্ট আসলেই বাংলাদেশের প্রেক্ষিতে, আমি কিন্তু বাড়ায় কিছু বলতেছিলাম শান্ত, আসলে তথ্যটা সঠিক কিন্তু ইটস ইওর কাইন্ডনেস। না, নট মাই কাইন্ডনেস বাবজান, এটা কিন্তু সত্য। যখনই কোনো রিপ্লেসমেন্ট হয়, সে যেই হোক, এই যেমন সাকিবের রিপ্লেসমেন্টের কারণে নিশোকে কথা শুনতে হচ্ছে, বা নিশোর কারণে সাকিবকে কথা শুনতে হচ্ছে, দে আর দ্য নাম্বার ওয়ান, রাইট? Yes. তো এটি হচ্ছে বাংলাদেশ বা বাঙালি জাতির একটা ফিতরত। কমেন্ট সেকশনে গিয়ে তাকে ধুয়ে ফেলে যখন রিপ্লেসমেন্ট, কারণ চেঞ্জ এই জাতি কখনো পছন্দ Accept করে না, পারে অ্যাকসেপ্ট করে না। বাট দেখো, একটা নেগেটিভ কমেন্ট নাই, এট দ্য সেম টাইম সবাই তোমার নাম জানতে চাচ্ছে এবং তোমার বিভিন্ন রকমের এক্সপার্ট ওপিনিয়ন দেখে ইমপ্রেসড হচ্ছে। এবং এর জন্য আমি বলতেছি যে খুব বেশি দেরি না, 3-4টা প্রোগ্রাম পরে আমি 60-40 হয়ে যাবে, বা 70-30 হয়ে যাবে। 30% যদি গুরুকে অ্যাড্রেস করা হয়, 70% এই মেয়েটিকে অ্যাড্রেস করবে। সো দিস ইজ অল অ্যাবাউট, কারণ আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি, ভালোবাসার Absolutely. বাংলাদেশের টিম ওয়ার্ক সত্যিকার অর্থে দিনকে দিন আপনাদের ভালোবাসার দারুণ একটা কারণ হবে। ওকে, আমরা শেষের দিকে যাচ্ছি। জি, গুরু। তুমি বলছিলে যে শেষ মুহূর্তে যে ফ্রাস্ট্রেশন গুলো চলছে এবং তার সিচুয়েশন তুমি ধরতে পারছো। জি তারপর জি, তো 7 তারিখ ফোন দেওয়ার পরে 7 জুন। সকালে অনেকবার ফোন দেওয়ার পরে ধরে, কথার এক পর্যায়ে বলি, আসলে সত্যি করে বলো তো, তুমি কি চাও, তুমি কি আমারে সত্যি ভালোবাসো কি না? কেন তুমি জানো না? নামাজ ইজ ব্যাক, মালদা থেকে নামাজ, এতক্ষণ পরে টেক্সট করলি, লাভগুরু এতেশাম ফ্যান ক্লাব থেকে, নামাজ শরীফ ইজ ব্যাক। ওকে, প্লিজ। তারপরে আমি বলি, আসলে আমি যারে ভালোবাসতাম, সে আর তোমার মধ্যে আমি কেমন জানি একটা পার্থক্য পাইতেছি। কেন বলছে? আমি বলছি গুরু, কারণ Okay, okay, তুমি বলছো, জি, okay. যেহেতু বুঝতেছি যে কথাবার্তায় ওই রকম, বা ফোন দিলে ঠিকঠাক ধরে না, সে ফোন না দিলে আমি খাইতাম না, আমি ফোন না দিলে সে খাইতো না। সত্যি গুরু, একটু মিথ্যা না। আমি বললে সে ঘুমাইতে যেত, আমি বললে সে পড়তে যেত, সেই মেয়ে আমার ফোন ধরে না। 10টা-15টা ফোন দিলে সে একবার রিসিভ করে এই ঘটনা তো আগে ঘটতো না। না, রোজা থেকে শুরু। যাই হোক, সে আমি এই কথা বলার পরে বলে যে সে নাকি আমার চায় না। ডাইরেক্টলি বলে যে না, এটা সম্ভব না, যা হয়েছে তুমি ভুলে যাও। এটা একদিনের মাথায় বলে? একদিনের মাথায় না, আসলে তো সে তো বলতে চাইতেছে, হয়তো কোনো স্কোপ পাইতেছে না, যেহেতু ফ্যামিলি থেকেও একটা স্কোপ হয়েছে, সুযোগ হয়েছে। কিন্তু তুমি তোর অবস্থান বুঝতেছিলে, তোমার মাথায় কি এটা কাজ করতেছিল না যে ওই সিচুয়েশনের কারণে হয়তো বলছে, সিচুয়েশনের কারণে হয়তো ফোন ধরছে না? গুরু, তখন তুমি যে ব্যাখ্যায় দেখো না কেন, ওই যে বোনের শ্বশুর, ভাইয়ের শ্বশুর না বোনের শ্বশুর,
ওই যে ওখানে ওই বাসায় গেছিল যে আমার কথা বলতে? মামা এবং আমার বোনের শ্বশুর। বোনের শ্বশুর। তো তারা যখন কথা বলে তুমি যে ব্যাখ্যাই দাও না কেন, তারা তো অপমানিত হয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, রাইট? জি আমি মানছি, তো ওই কথাগুলো যদি ঘন্টার পর ঘন্টা ওই বাড়ির মধ্যে আলোচিত হতে থাকে, কিন্তু গুরু আসলে ওর এবং এটাও জানবে যে তুমি হয়তো এর পেছনে ইন্ধন ছিল, তাই না? বাড়িতে তো এইভাবে আলোচনা হবে, ওটা তার ফিল্টার্ড হয়ে আলোচনা হবে না। না। তাহলে এই মেয়েটির মধ্যে কি তোমার প্রশ্নে কোয়েশ্চেন মার্ক তৈরি হওয়ার কথা না? জি। সেখান থেকে পিছিয়ে যাওয়ার কথা না? ওকে, ডান। তারপর আচ্ছা, তারপরে আসলে পরিবর্তনটা তো ওই দিন থেকে না, পরিবর্তনটা তো শুরু হয়েছে তার রোজা থেকে। রোজা থেকে কিন্তু সে হয়তো বলার মতো বা আমার তো থেকে পাইনি, দূরে ফাইনালি যাওয়ার- বললো যে আমাকে ভুলে জি, যাও। হ্যাঁ। তারপর তখন বললাম আসলে এটা কি সম্ভব, তুমি কি মজা করতেছো? সে বলে যে না, তুমি আমার ভুলে যাও, এটা সম্ভব না, আমার ফ্যামিলি থেকে করতেছে না, আর আমি ফ্যামিলির বাইরে কোনো কিছু করতেও পারবো না। কি বলবো গুরু, কথাটা শুই না কি করব বুঝতে পারি না। তো পরে বিকালে সে আমার সাথে এমন ব্যবহার করে যা আমি 8 বছরের মধ্যে আর কোনোদিন পাইনি, এই ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম। ওকে, তারপর কথার এক পর্যায়ে অনেক রাব বিহেভ করে, শেষ পর্যন্ত সে বলে আমি নাকি তারে বিরক্ত করি, আমার জন্য সে এগুলো তো প্রথম পরিচয়ের পর থেকে 8 বছরে দেখো এইসব, না। এই ক্যারেক্টার। জি না। ওকে, বিরক্ত করি, আমার জন্য সে কোনো কিছু করতে পারে না, তার পড়ালেখা তার ফ্যামিলি সব নাকি আমি শেষ করে দিছি। তো এক পর্যায়ে ওই দিন আসলে ঘটনাটা বলতে চাইছিলাম না, তাও বলি, এমন একটা পর্যায়ে যা যে সে বলে যদি আমি ওরে বিরক্ত করি সে নাকি মরে যাবে, আমি যদি তার ফোন দিই বা কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, এবং সে ফ্যানে করোনা পেঁচিয়ে ফাঁসিও নিতে চাই। যদি যোগাযোগ করো তুমি। জি, আমি বলছি যে আমি তোমার সাথে কোনো যোগাযোগ করব না, আমি চাই তুমি ভালো থাকো, কষ্ট করছি আমি করি, তুমি ভালো থাকো, বলি আর কোনোদিন করবো না, রাইখা দিই। তারপর দিন আবার সে ফোন দেয় না, তারপর দিন না 2 দিন পরে ফোন দেয়, আবার কথা বলে, কিন্তু কথা তো গুরু কি বলবো, ও এরকম মানে না ছাড়া না ধরা, আসলে সে কি চায় ওইটা বুঝতে পারি না। অনেক বলি গুরু, বিশ্বাস করবেন নাকি জানি না, জুন মাসের 8 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি গুরু এই দিনগুলোর মধ্যে একটা রাত 1 ঘন্টা ঘুমাইতে পারি না, দিনবেলা খাইতে পারি না, দিন পর গোসল করি, আমি আমার কি জানে তো ভালোবাসা ফ্যামিলির সাথে যা লেগে বললাম, আজকাল বলে আমি নাকি তার বিরক্ত করি। আমি তো তারে রাতের পর রাত ঘুমাস না তুই? আমি চোখের নিচে দাগ আছে, পরশু দিন রাত থেকে এখনো পর্যন্ত 1 সেকেন্ড ঘুমাইনি, যদি বিশ্বাস করেন। বাঁচবি এমনি করলে? ভাই স্যার কি বলবো, যাই হোক, শীতের 2 দিন পর আমি তার শেয়ার না করছি, আমি তার ফোন দিই না, আমি বলছি আমি তোমার ফোন দিয়ে দেবো, কিন্তু পুরো মানে এত কষ্ট লাগে, আমি রাখতে পারি না। ওই যে মামার কথা বলছিলাম, মামারে বলে মামা তাহলে বলো আমার সাথে একটা কথা করলে না, আমি বাঁচতাম না, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না,
মামা বলার পরে সে না করে আমার সাথে যে আসছে আমার বন্ধু বিপুল, তারে দিয়ে বন্ধু হয় একটা শুধু আমি একটা বার তার সাথে সামনে বিপুকে আছিস? আসিস তো স্টুডিওতে। তারপর বিপুলের কাছে না করে দেখা করে সে আমার সাথে 2 দিন পরে করে, কিন্তু সবার কাছে আমার ছোট ভাইরা দেখা করছে, দেখা হয়েছে, সে বলছে ভুলা যাওয়ার লেখা তার পক্ষে সম্ভব না, তার ফ্যামিলি অনেক সমস্যা, তার ফ্যামিলি এর দিকে তাকায় আছে। গুরু একটা ছোট টেক্সট Please, এসছে, please. বাহার লিখেছেন, গুরু ওই মেয়ের সাথে একটু ফোন করে কি কথা বলা যায়? নাম্বারের ব্যবস্থা করা হচ্ছে। শুনতে চাই। বিপুলকে একটু আমরা চাচ্ছি, শুনতে চাই উনি কি বলতে চায়। দেখি আসলে ফোন দেওয়া উচিত। হ্যাঁ, রাফিন- বাসবি বেটা এরকম করে চলতে থাকলে। সিরাজুল ইসলাম লিখেছেন, ভাই আপনি তাকে ভুলে যান, কারণ সেই আর আপনাকে চাচ্ছে না। আমি চাই সে ভালো থাক। তুই কি শেষ করে দেবে নিজেকে? এত না সস্তা গুরু, জীবন। মরা তো আর সম্ভব না, শেষ করতাম না এইভাবে থাক, হয়তো একটু কষ্ট হইবে, চাইতে তো আর কিছু না, তবু সে ভালো থাক। গুরু, গত বৃহস্পতিবার দিন আমি কোন আমার জীবনে এই ঘটনা সম্পর্কে কি করছিস? আসলে গুরু বললাম না 8 তারিখ থেকে প্রতিদিন, সত্য কথা, ভালো হোক খারাপ হোক সত্য বলে দিয়েছি, আমি প্রতিদিন 3 প্যাকেট সিগারেট খাই। তো আমি জানি না, আমি সকালে বের হয়েছি ঘর থেকে, মানে আমি যে থাকি দোকানে থাকি, তো আমার গোডাউনে থাকি, বের হয়েছি তালা দেয়নি, সকাল 7টায় বের হয়েছি, তো দুপুর 2টা বাজে হঠাৎ করে নানা এসে বলতেছে, যা তুই যে থাকিস ওইখানে যাব। বললাম কে লাগবে, তো দরকার। তো আমার মাথায় নগাসে হয়তো রুমের মধ্যে কোনো কিছু দেখতে যাইব, তো আমার তো এখানে বিশ্বাস করেন যদি গুরু কমপক্ষে 20 প্যাক সিগারেটের মোতা, তারপরে 4-5 প্যাক চারিপাশে ছড়ায় যাচ্ছে। হ্যাঁ, মানে আমি যেখানে থাকি চারপাশে। তো আমি দৌড়াই আরেক দোকান থেকে ঝাড়ু নিয়ে পরিষ্কার করি, পরিষ্কার করার পরে নানা ঢুকা গিয়া দেখা বলে, তো টাকা কই? নানা কিসের টাকা? কই যে দোকানদারি করছো। আমি কই দোকানদারি টাকা তো ক্যাশে? কোন না, তোর 500 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, মানে আমি যে টাকা রাখছিলাম আমার বিছনাতে, মানে বালিশের সাথে, আমার ওটা মনে নাই। ইভেন তালাও তো দিস না। তালা দেয় না, এবং উপর দিয়া এই ছাদের দরজা খোলা। তো মাথায় আসে হঠাৎ করে, টাকা কই, কেউ কি আসছে নাকি? পরে নানা বলে, আমার আব্বা নাকি নানা যে আপনার সামনে আমি বয়ে একটা কথা কই, চোখের দিকে তাকাইতে আমার আব্বা আমার এরকম অবস্থা দেখছে। নানারে বলছে, দেখ আমার ছেলে কি অবস্থায় থাক, আমার একটা ছেলে এই অবস্থায় থাক, তারা আমি কি এর ভাবতেছি। কিন্তু গুরু, স্পিকারে দে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি এহতেশাম বলছি। মানুষজন আমাকে লাভগুরু বলে ডাকে গত 17-18 বছর। আমাদের আজকের যে গেস্ট, সে কথা বলছিল আপনাকে মেনশন করে, এবং আপনার কথা বলছিল, এবং আমি বহুদিন প্রোগ্রাম করি কিন্তু কাউকে এত বেশি এত 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 বেশি রকমের দীর্ঘ নিঃশ্বাস বা কষ্ট পেয়ে থাকার এই পরিস্থিতি আমার দেখতে হয়নি। বাট এটাও সত্যি যে এটা আপনার একান্ত ব্যক্তিগত ইখতিয়ার, আপনি চাইলেই আমাদের সাথে কানেক্ট হতে পারেন অনলাইনে। উইথ ইউর পারমিশন আমরা হয়তো অনলাইনে নিতে পারি আপনাকে। আমরা লাইভে আছি এখন ঢাকা FM 90.4 এর এই চ্যানেল থেকে। আপনার অনুমতি সাপেক্ষে আমরা আপনাকে এখন অনলাইনে নিতে চাচ্ছি।
ওকে, সো আমরা সাউন্ডটাকে একটু বাড়ানো যায় কিনা শান্ত একটু দেখ। হাজারো মানুষ আমাদের সাথে কানেক্টেড। আমরা জানি যে রাত পোহাতে পোহাতে প্রায় লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে এই ভিডিও বার্তা বা এই অনলাইন প্ল্যাটফর্মের এই স্টোরিটা। কারণ আমার অনেক সময় অনেক রকমের স্টোরি আমার সামনে উপস্থাপিত হয়। গত 17-18 বছর ধরে আমি জিনিসটা দেখছি এবং বুঝতেছি। কিন্তু আজকে সত্যিকার অর্থে আমি নিজেও অসম্ভব রকমের প্রবাহিত। আমি অসম্ভব রকমের এই ছেলেটির কথা বলা দেখে ওর প্রত্যেকটি অ্যাক্টিভিটি, আমি যেভাবে ওর শরীরে হাত দিচ্ছিলাম, যেভাবে ওর মুখের মধ্যে হাত বোলাচ্ছিলাম, তখন মনে হচ্ছে যে আমার খুব স্নেহের কোনো ছোট ভাই অসম্ভব রকমের কষ্টে আছে বা দুঃখে বা পেইনে আছে, যে কোনো এক জাদুর স্পর্শে যেন তার সবকিছু ঠিক হয়ে যায়, ও যেন ভালো থাকে, ও যেন শান্তিতে থাকে। কিন্তু আমার কাছে তো এমন কোনো ম্যাজিক্যাল কোনো টাচ স্টোন নাই যে সবকিছু দিয়ে তাকে ঠিক করে দেব। কিন্তু যে মানুষটির কাছে তার জীবন পুরা আছে, যে মানুষটির ভালো বা মন্দতে সে ভালো থাকে, সে মানুষটিকে আমি ফোনে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি কৃতজ্ঞ, আমি সত্যি কৃতজ্ঞ সেই মেয়েটি আমার সাথে কথা বলতে রাজি হয়েছে অনলাইনে। সো প্রথমেই এটা একটা যেহেতু প্রোগ্রাম, মিডিয়ার রেসপন্সিবিলিটি এইটা যে বোথ পার্ট যেন তাদের নিজের কথা বলতে পারে, সেই গ্রাউন্ড থেকে আমাদের ফোন দেওয়াটা দায়িত্ব। আর পাশাপাশি এটাও জানার জন্য আমি বলতেছিলাম যে ওই যে আমি ফোনে কন্ট্যাক্ট করে আমাকে অনলাইনে নিলেন না, এগুলো একটু এখন কি একটু প্রবলেম হতে পারে। ওকে, মানে অনলাইনে না নিয়ে আমার ফোনে মানে যতটুকু জিজ্ঞেস করা দরকার বা যতটুকু কম বলার দরকার, আসলে আমি এরকম ভাবে লাগছে বলবো, কিন্তু মানে জাস্ট আমি এতটুকু বলতে চাই যে সবাই দয়া করে অন্যরকম এখানে তোর নিকনেম কি নামে চিনে তোকে? আমি এখানে কি করবো। ওকে, আমি অনলাইন থেকে একটু দূরে আসলাম, রাইট? ওকে, যে অনলাইন থেকে দূরে যে বলছিলেন সে যে মানে আমার পুরোটা এখানে সরে যেতে চায়, লাইফে তো সরে যেতে চায় না, আমি অনলাইন থেকে দূরে আসছি। ওকে, তুমি এখন কোন ক্লাসে? আচ্ছা, তুমি কি একটু সময় দিবে আমাকে? আমার স্টুডিওতে আরেকবার আমি গিয়ে আমার যারা লিসেনার বা ভিউয়ার্স ওদের কাছে একটু পারমিশন চাই 2-3 মিনিটে। আমি দূরে আসছি, ওরা আবার না ভাবে যেন আমি হারিয়ে গেছি। একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। তো আমরা কথা বলছি, তোমাদের প্রচুর পরিমাণে টেক্সট আসছিল, প্রচুর পরিমাণে অনুরোধ আসছিল যে এই ছেলেটির যে অবস্থা তাতে কোনো রকম ভাবে মানুষটির সাথে কথা বলা যায় কিনা। এবং অবশ্যই আমরা লিটারেলি সে অধিকার রাখি, কারণ ছেলেটিও 18+, মেয়েটিও মাস্টার্স করছে বা কমপ্লিট করছে, এরকম একটা বিষয়। সো তারা পরিণত তাদের জায়গা থেকে। সো আমি তাদের পারমিশন নিয়ে তার সাথে কথা বলছি, যদিও অনলাইনে কথা বলাটা একটু আমি একটু পরে কথা বলছি তোমার সাথে, প্লিজ একটু থামো, আমি একটু আমার ভিউয়ার্সদের সাথে কথা বলে নিই। সো আমি একটু ওর সাথে আলাদাভাবে কথা বলছি, তোমরা একটু অপেক্ষায় থাকো, দেখি ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়ায়। বাট এখন পর্যন্ত যতটুকু জেনেছি, সেই মেয়েটি একদম নিরঙ্কুশভাবে বলেছে যে সম্পর্ক শুরু হওয়ার থেকে শুরু করে আজ অবধি এই ছেলেটির কোনো দোষ তার দৃষ্টিতে চোখে পড়েনি। তবে হ্যাঁ, কিছু ঘটনার জন্য তাকে বারবার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেটা আমরা নিজে থেকে আমি এবং শান্তু বলার চেষ্টা করছিলাম যে সেই সমস্যাগুলো তাকে অসম্ভব রকমের পীড়া দেয়, কষ্ট দেয়, কারণ তাকে কারো না কারো ছায়াতলে থাকতে হয়, স্পেশালি তাদের লোকাল গার্জিয়ান এখানে যিনি আছেন অথবা বিদেশ বুভিয়ে যিনি আছেন তাকে কন্ট্রোল করে চলতে হয়। সো দিস ইজ অল অ্যাবাউট, যে কারণে মেয়েটি বারবার করে বলছিল যে জিনিসগুলো আমাকে বাধা দেয়, প্রবলেম ক্রিয়েট হয় বা আমার জন্য সমস্যা হয় ওইভাবে থাকতে। বাট ছেলেটির
পক্ষে কথা বলতে গিয়ে বলেছে যে তার কোনো দোষ বা কোনো রকমের ভুল বা কোনো কিছু সে তার পরিচয় হওয়ার পর থেকে গত 7-8 বছরে দেখেনি। এটা সত্যিকার অর্থে আমাদের জন্য আশান্বিত হওয়ার খবর যে যেমনটা আমরা ছেলেটাকে দেখতেছি ভিডিওতে, যেমন কথাটা শুনতেছি, যেমন টোনালিটি আমাদেরকে প্রবাহিত করছে, আমি এতে পাগল হয়ে গেছি রীতিমতো তার ভালোবাসার এই তীব্রতা দেখে। এবং আমি কোনোভাবেই চাচ্ছি না যে ছেলেটি ডিপ্রাইভ হোক এবং সেই ছেলেটি যেন সব কিছু শেষে সুরে বাঁশি বাজে। সো আমরা দেখি যে ফাইনালি কি ঘটতে যাচ্ছে। প্লিজ ওয়েট ফর মি, আই এম জাস্ট কামিং ব্যাক উইদিন 2 or 3 minutes। একটু কথা বলে আসি ওর সাথে। তারপর আপনারা যারা এই ফাঁকে কিছু কমেন্ট জি, কন্টিনিউ আমি- করতে আমি- পারে, কিছু কথা জি। বলতে পারে। আমি একটু ফাঁকে গিয়ে ওর সাথে কথা বলে আসি, জি। তারপর যদি পারমিশন দেন দেন আমি হয়তো আবার কথা বলবো। জি ওর সাথে লাইনে আছে, হ্যাঁ, কথা বলি। জি ওকে। তবে গুরু বেশ কিছু কমেন্ট আসছে এবং সবাই আসলে আপুর কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। আচ্ছা, ওর কাছ থেকে সরাসরি অনলাইনে শুনতে চাচ্ছি। জি পারমিশন দিলে শোনাবো। আচ্ছা, এদিকে বুলবুল ইসলাম আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, মুক্তার আহমেদ আছেন জুয়েল রানা, নুরুন নাহার আছেন, বলেছেন খুব খারাপ লাগছে আজকের গল্পটা শুনে। স্বাধীন সরকার, ধন্যবাদ আপনাকে। বিলাস রয় লিখেছেন ভালোবাসার বাংলাদেশে আপনাকে অনেক অনেক স্বাগতম। শান্ত আপু, ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে। ইনফ্যাক্ট আপনারা যারা আজকে এত ভালোবাসা দেখাচ্ছেন এবং এত ভালোবাসায় আমাকে সিক্ত করছেন, আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। এবং আমি আসলে আরো একটা কথা বলতে চাই, এই মানুষটাকে, মানে আজকের যে অতিথি আছেন, এই অতিথিকে আমি এই যে 1 ঘন্টা আগেও যে মানুষটাকে দেখেছিলাম, স্বাভাবিক একজন মানুষ, কিন্তু সেই মানুষটাই যখন নিজের কষ্টের কথা এভাবে করে বলছে এবং সেই সময় তার চোখে যে যন্ত্রণাটা দেখা যাচ্ছে, এটা আমি আশা করি যে এই ভিজুয়াল প্ল্যাটফর্ম থেকেও আপনাদের কাছে অব্দি পৌঁছে গেছে। আমি সবসময় এটা বলি যে আপনি যখন কষ্ট পান, আপনার মনে যখন যন্ত্রণা হয়, সেটা অপর প্রান্তে যিনি আছেন তিনি তখনই বুঝতে পারবেন যখন ঠিক সেই একই যন্ত্রণায় সেও কিছুদিন আগে গেছেন, কিংবা এই একই যন্ত্রণা সেও আসলে ফিল করেছেন। আমি কমেন্ট বক্স আসলে দেখছি, তারিক আছেন। তারিক, ধন্যবাদ, আপনার কমেন্টটা আমি পড়েছি। তারেক আছেন, হাসনাইন সিজান আছেন। মানুষ খুবই নির্ঘুম রাত কাটায়, যন্ত্রণার কোষাগার দাপিয়ে বেড়ায়। আছেন সুহাইল সাদি লিখেছেন শুনছি। তারপরে তারিক আছেন, তারপরে আরেকজন লিখেছেন, আচ্ছা, ইনি আসলে আমাদের আপুকে, যিনি আমাদের সাথে ওভার দ্য ফোন যুক্ত হতে চাচ্ছেন না, যিনি আসলে এই মুহূর্তে গুরুর সাথে ব্যক্তিগতভাবে কথা বলছেন। আমি জানি না এই গল্পের শেষটা আসলে কেমন হবে। আসলেই কি মাহবুবের ভালোবাসার মানুষ আজকের এই এপিসোডের পর তার কাছে ফেরত আসবেন কিনা, এটা একান্তই সেই আপুর মনের ব্যাপার। আসলে তার মন কতখানি গললো, তার মনে কতখানি উপলব্ধি হলো আজকে মাহবুবের ভালোবাসা, সেটা আসলে আমরা শো শেষে বা পুরো আয়োজন শেষেই বলতে পারবো। কিন্তু আপাতত অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যেখানে বারবার করে এই আপুর কাছে অনুরোধ জানানো হচ্ছে যে তার এই ভাইয়ের কাছে যাতে সেই আপু ফেরত আসে। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা এরকম যে যত মানুষই আসলে অনুরোধ করুক না কেন, মনের সাথে মনের যে সংযোগটা আছে সেটা আসলে যতক্ষণ না পর্যন্ত কানেক্টেড না হয়, আসলে কারো অনুরোধই কোনো ম্যাটার করে না। তো আদতে মাহবুবের ভালোবাসা কতটা শক্তিশালী, কতটা স্ট্রং, এটা আসলে বলতে পারবেন সেই আপুই, যিনি এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না, ওভার দ্য ফোনে যুক্ত আছেন গুরুর সাথে কথা বলছেন এবং তিনি অনুরোধ করছিলেন তাকে যাতে আমরা লাইভে না নিই, সেই জন্যই আসলে তার সাথে গুরু ব্যক্তিগতভাবে কথা বলেছেন। আপনারা সবাই জানেন যে গুরু যে কোনো গল্পেই এত বেশি করে ইনভলভ হয়ে যান, এত বেশি ভাবে, মানে ইন্টেন্সলি আসলে তিনি ইনভলভ হয়ে যান। তিনি চান শেষ পর্যন্ত এই গল্পের যাতে একটা সুরাহা হয়, যাতে এই গল্পেরও একটা মানে উপসংহার হয়, যেটা কিনা খুবই হ্যাপি এন্ডিং। তবে জানেন তো যে সব গল্পের কিন্তু আসলে মানে
সুখবরে দিয়ে শেষ হয় না, সব গল্পেরই কিন্তু হ্যাপি এন্ডিং হয় না। কিন্তু আজকের গল্পের কি হতে যাচ্ছে এটা আমরা এখনই বলতে পারছি না। তবে মিনওয়াইল আপনারা যারা আপনাদের নিজেদের গল্প আমাদেরকে বলতে চাচ্ছেন, আজকে মাহবুবের কান্না যেমন আপনাদেরকে ছুঁয়ে গেছে, আপনার মনে হচ্ছে যে এই সেম পরিস্থিতি, একই পরিস্থিতিতে আপনিও গেছেন, আপনি বুঝতে পারছেন আজকে মাহবুবের কষ্টটা, তারা চাইলে কিন্তু আমাদের সাথে আপনার কষ্টগুলোও শেয়ার করতে পারেন। আমাদের নাম্বার একটাই 01841904904। আপনার গল্পটি ছোট্ট করে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের এখানে অনেক কমেন্ট আসে, তাই আপনি যত ভালোভাবে আপনার গল্পটাকে উপস্থাপন করতে পারবেন আমরা আসলে তত বেশি চাইবো যে আপনি আসুন। তো আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে, নাম্বারটি এখনো ওপেন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা থাকে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে নাম্বারটা সেভ করে আমাদেরকে টেক্সট করতে পারেন। নাম্বারটা 01841904904। মাঝে মাঝেই আজকের পুরো গল্পে যতবার আসলে মাহবুব কেঁদে উঠেছে তার চেয়ে অনেক বেশিবার মাহবুব কষ্ট পেয়েছে। আমরা আসলে তখনই কাঁদি এবং এই যে বলি না যে কান্না করে ফেলি, কান্নাটা হচ্ছে আমাদের কষ্ট পাওয়ার একেবারে শেষ স্টেজ, একেবারে শেষ জায়গাটা যেখানে আসলে আর ধরে রাখা যায় না, যখন আসলে গলা ধরে আসে, বুক ভারী হয়ে আসে, আপনি কথা বলতে চাইলেও আর বলতে পারেন না। আজকে মাহবুব অনেকটা সময় কিন্তু আপনাদেরকে বলতে গেছিল, আপনাদেরকে আরো কথা বলতে গেছে। আমি 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 শতভাগ নিশ্চিত, কারণ মাহবুব এই গল্পগুলোই মানে এর চাইতেও অনেক বেশি গল্প মাহবুব আমাকে অফ এয়ারে বলেছে, কিন্তু এই সময়টাতে মাহবুব এসে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিল। আসলে কষ্ট কিংবা যন্ত্রণা বোধহয় এমনই, যখন আসলে কোনো কথা বলার ভাষা থাকে না, যখন চিৎকার করে শুধু কাঁদতে ইচ্ছা হয়, যখন প্রচন্ড কষ্ট পায় এটা ভেবে যে একটা মানুষকে আমি এত ভালোবেসেছি, একটা মানুষকে আমি শুরু থেকে এই পর্যন্ত এত বেশি বারে চেয়েছি, যা হয়তো আমি আমার ইহ জীবনে আর কোনোদিন চাইনি, আমি হয়তো আমার এই জীবনে আর কোনো কিছু এত বেশি মাত্রায় চাইনি, এত গভীর ভাবে চাইনি। সেই মানুষটাই আজকে আমার সাথে থাকতে চাইছে না। একটা মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে থাকতে চাইছে না, এটার যন্ত্রণা কতটা, এটা আসলে সেই ভালো উপলব্ধি করতে পারবে যে আসলে এই মুহূর্তে আছে, এই মুহূর্তটা যে আসলে দেখছে, ফিল করছে, অনুভব করছে। আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, আমি একটু কমেন্টগুলো নিতে চাচ্ছি। আমাদেরকে এই মুহূর্তে রবিউল ইসলাম রাব্বি লিখেছেন, প্রেমের বেদনা কত তারাই জানে যারা বেদনা পেয়েছে, গল্পের শেষটা কি হবে আমি জানি না। আজকে একটা ইন্টেন্স গল্প, আসলে এরকম এক্সট্রিম গল্প আপনারা গুরুর কাছ থেকেও কিন্তু শুনলেন। গুরু বলছিল যে গুরু যখন মাহবুবের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, গুরু ফিল করতে পারছে যে আজকের গেস্ট, আজকের অতিথি মাহবুব কাঁপছিল, কারণ আজকে হয়তো যতটা সে মুখে বলতে পারছে তার চেয়ে অনেক বেশি সে হয়তো অন্তরে রেখেছে, তার ভেতরটা হয়তো ভেঙে চুরে যাচ্ছে, তিনি হয়তো সবকিছু বলতে পারছে না। কখনো কখনো হয় না যে আমরা আসলে অনেক বলতে চাই, কিন্তু বলার মতো সেই সুযোগটা, সেই স্পেসটা, সেই শক্তিটা আমাদের আসলে থাকে না। তো আজকে হয়তো মাহবুব সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা মাহবুবই বলতে পারবে। এবং আমরা খুব করে আশা করব যাতে গুরু খুব জলদি আমাদের কাছে ফেরত আসেন। এরকম একটা মহল তৈরি হয়েছে, আপনারা সবাই জানতে চাচ্ছেন যে এটা শেষটা আসলে কোথায়। আমরাও আছি অপেক্ষায়, দেখা যাক যে শেষটা আসলে কোথায় যায়। তবে এরই ফাঁকে আমি কিছু কমেন্ট আসলে নিয়ে নিতে চাই, অনেকদিন পরে শুনছি, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে অনেকেই আছেন, আমি একটু শেষের দিকের কমেন্টগুলো নিতে চাই। আচ্ছা, আধুনিকতার এই যুগে আমার 90 দশকের মতো একটা তুমি চাই, যাকে এক পলক দেখার জন্য কয়েক যুগ অপেক্ষা করা যায়। যেমনটা আজকে মাহবুব বলছিল যে মাহবুব ফোন না করলে তার প্রিয় মানুষ ঘুমাতো না, মাহবুব ফোন না করলে তার প্রিয় মানুষ খেত না, এবং ঠিক একই উপায়ে, মানে একই ভাবে তার প্রিয় মানুষ তাকে ফোন না করলে সে শান্তি পেত না। আজকে কাঁদছিল এই ছেলেটার, বলছিল যে আমি কোনোভাবে আসলে তাকে ভুলে থাকতে পারছিলাম না, আমি অন্য কারো মাধ্যমে তাকে ফোন দিয়েছি শুধুমাত্র তার সঙ্গে কথা বলবার জন্য, অন্য কারো মাধ্যমে তাকে এটা জানানোর চেষ্টা করেছি যে তাকে না দেখলে আমার যন্ত্রণা হচ্ছে খুব। এবং এই যন্ত্রণার সাথে আরেকটি যন্ত্রণার খুব মিল আছে, যেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা, যেটাকে খুব সুন্দর একটা নাম দেয়া হয়েছে ইংরেজিতে, যেটা হচ্ছে অ্যাগনি।
অ্যাগনি হচ্ছে মৃত্যু যন্ত্রণা। আপনি বুঝতে পারছেন যে মৃত্যু আপনার খুবই সন্নিকটে, কিন্তু তখনও পর্যন্ত আপনি কিন্তু মরে যাননি, কিন্তু বুঝতে পারছেন মৃত্যু সন্নিকটে। এটা ভাবার সাথে সাথে আপনার যে অনুভূতি কাজ করবে, যে যন্ত্রণা কাজ করবে, সেই যন্ত্রণার সাথে এই জগতের আর কোনো যন্ত্রণার কিন্তু মিল হয় না, আপনি কিন্তু মিলাতে পারবেন না। তো ব্যাপারটা সেরকমই আসলে। এই মৃত্যু যন্ত্রণা তখন কাজ হয় যখন আপনি এত ভালোবাসেন একটা মানুষকে কিন্তু তাকে ছুঁতে পারছেন না, এত ভালোবাসেন একটা মানুষকে যাকে আপনি দেখতে পারছেন না। আপনার অন্তর ফেটে যাচ্ছে, আপনার বুক ফেটে যাচ্ছে, আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাকে ছুঁয়ে দেখবার জন্য আপনার আকুলতা হচ্ছে, কিন্তু পারছেন না। আসলে জীবন কখনো কখনো কিছু কিছু জায়গায় এত কঠিন হয়ে যায়। আমরা খুব করে দেখছি যে গুরু আসলে তাকে কনভিন্স করার চেষ্টা করছে যাতে সে আসে, কারণ গুরু এত ইন্টেন্সলি ইনভলভ হয়ে গেছে। আমার মনে হয় যে আমি দেখিনি গুরু এর আগে কোনো গেস্টের সাথে এত বেশি সময় ধরে কথা বলেছে, তাকে কনভিন্স করার চেষ্টা করেছে, যেটা গুরু এখনো পর্যন্ত করছেন। আমি জানি না গুরু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আসলে দেখা যাক যে কি হতে যাচ্ছে। তোমার সাথে কথা বলা, থ্যাংক ইউ ফর ইউর টাইম আর অল দ্য ভেরি বেস্ট জান। অফকোর্স তোমাকে বোঝা যায়। আচ্ছা তুমি অ্যাটলিস্ট আমার লিসেনার বা ভিউয়ার থেকে বলতে পারো যে আমার গুরু আমাকে কোনোদিন দেখেনি, শোনেনি, তারপর আমার এইভাবে কথা বললো কিভাবে, এই তথ্যটা তো দিতে পারো নাকি? দিবা না? দিবা না? আচ্ছা এই তথ্যটা দিবা তো, অ্যাটলিস্ট দিবা অনলাইনে কি এই তথ্যটা অন্তত দাও যে আমার গুরু আমাকে কোনোদিন দেখেনি, শোনেনি, তাও আমার হয়ে কিভাবে এই কথাগুলো বললো, যে কথাগুলো তুমি বারবার বলছিলে। আমার লিসেনার, আমার ভিউয়ারদের অন্তত এই তথ্যটা দাও, ওরা খুশি হোক। দিবা কি? আচ্ছা, এটা আপনার মানে রেডিওর ভালো চলে, লাইভের ভালো চলে, এটা আমি বলতে পারি। আচ্ছা বলো। হ্যাঁ, এটা কিন্তু আসলে সারপ্রাইজিং। কয়জন পারে বলো? আত্মীয় স্বজন তো বুঝবে না এভাবে। ওকে, হিয়ার ইজ এ কল ফর ইউ জান। তুমি আমার সাথে আসো ফোনে, যে আমি অনলাইনে যাচ্ছি, লাইভে যাচ্ছি, আর এই মানে স্বপ্নে ঘেরা, ভালো লাগায় ঘেরা এই কাব্য, এই শায়রি তোমার জন্য। জান এই ঘোর যেন কখনো না কাটে, ভালো লাগা, নেশা, ভালোবাসা নিয়ে এসেছে তোমাদের কাছে, আরো অনেক বেশি কাছে। তাই জীবনে সত্যি চায় না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, ভালোবাসার এই ঘোর যেন কখনো না কাটে। না জান, বলো এবার। এই যে স্পিকারের সামনে আমার লিসেনার, আমার ভিউয়ার অপেক্ষা করতেছে, এরকম খুব কম হয় যে স্টুডিও থেকে বের হয়ে গেছি কারোর সাথে কথা বলতে গিয়ে। আর তুমি বলছিলে বারবার যে আপনি কেমনে বললেন আমার হয়ে কথাগুলো, আমাকে আপনি চিনেন না, জানেন না। এই যে শুনতে পাচ্ছে আমার লিসেনার্স, ভিউয়ার্সরা সবাই শুনতে পাচ্ছে, প্লিজ বলো কি বলছিলে। যে আমার কথাটা যে আপনি কিভাবে বুঝতে পারছেন যে আসলে আমাকে দেখেন নাই, জানেন না, শুনেন না, জাস্ট এতক্ষণের পরিচয় অনেক মানে বোঝার জন্য অনেক ধন্যবাদ। কারণ সবাই তো এটা পারতো না, এটা আল্লাহ হয়তো আপনার এরকম একটা গড গিফট কিছু থাকে না। না, কিচ্ছু গড গিফটেড নাই। আমি কলিজা দিয়ে অনুভব করি, আমার জান ছুটে যায় যখন কারো কথা শুনি, তাই এই কারণে ভাবনার মধ্যে এগুলো স্ট্রাইক করে, কোনো ক্যারিজমেটিক কিছু না। তুমি ভালো থাকো, অনেক অনেক দোয়া তোমার জন্য, আর সফল হওয়াটা খুব বেশি জরুরি। বেশি সময় কিন্তু দিব না, এখন চলছে 2023 কত 12 না 13 জুলাই আজ। আগামী না, আমি বলছি ক্যারিয়ারের কথা। 24 তো 25-এর মধ্যেই কিন্তু সফল হতে হবে, রাইট? হ্যাঁ, এটা তো আমার দিক থেকে আছে, এটা তো আমি যেভাবে হোক আমি নিজে গোছাই নিবো, এটা তো ইনশাল্লাহ অবশ্যই। দ্যাটস গ্রেট। কিন্তু মানে আমি কিন্তু অনলাইনে এখন এই বিষয়ে কোনো আমার আচ্ছা থাকেন, সমস্যা নাই। এই বিষয়ে বা এইসব বিষয়ে আমার উপরে, কারণ আমার পক্ষে পসিবল হইতেছে না এইসবে থাকা, এইসবে নিয়ে ক্যারি করা আমার পক্ষে পসিবল হইতেছে না। কিভাবে আমি এগুলো ক্যারি করবো? আমি তো একটা মেয়ে মানুষ, দিন শেষে এটা করবে, ওইটা করবে, বা ও এইটা বলবে আমার ফ্যামিলিতে, ও এইটা বলবে, এটা কিভাবে সম্ভব? একটা মেয়ে মানুষ কতটুকু অসহায় থাকে প্রত্যেকটা দিক দিয়ে একটা মেয়ে মানুষ জানে, অন্য কেউ জানে না, কোনোদিন জানে না। আমার চোখে পানি আসে না, কেন আসবে? কি কারণে আসবে? আসার তো একটা না। ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আমি সবসময় দোয়া করি। টেক কেয়ার, তোমার জন্য অনেক অনেক দোয়া, তাড়াতাড়ি সফল হও, আর এই গুড নিউজটা অ্যাটলিস্ট এই গরিব আদমি এদের সামনে প্লিজ দিও। হ্যাঁ, অবশ্যই আমি একটা কিছু করতে পারলে অবশ্যই আপনার লাইভে আমি অবশ্যই যাবো, অবশ্যই। দ্যাটস গ্রেট, দ্যাট উইল বি দ্য লাভলি মোমেন্ট ফর আস। ওকে, টেক কেয়ার ডিয়ার, অনেক ভালোবাসা তোমার জন্য। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা কথা বলছিলাম তোর ভালোবাসার মানুষের কাছে। মাহবুব, সবই তো শুনলি,
তোর জন্য এমনও হয়েছে স্টুডিও থেকে বাইর করে দিলি আমারে। কি কি করাবি আমাকে দিয়ে আর কত কি করব, কত মানুষের কাছে ছোট হব, এই জীবনে আর কত ছোট হওয়া বাকি বলতো। কারণ আমার কাছে এই মহব্বতের অনেক বেশি দাম। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে ঘটমান অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসার হাত ধরে কত ঘটনা যে ঘটে, কত নেগেটিভিটি যে ঘটে, কিন্তু পৃথিবীর কোনো আদালতে এই জিনিসগুলো রিফ্লেকশন ঘটে না। কোনো একটা মানে কেউ টেকনোলজি বাইর করতে পারেনি যে শুধুমাত্র মানুষ আবিষ্কার করছে ক্যান্সার এতজন মারা যায়, মানুষ আবিষ্কার করছে যে এই অ্যাক্সিডেন্টেই হয়, কিন্তু মানুষ কেউ আবিষ্কার করতে পারেনি যে শুধু প্রেম ঘটিত ব্যাপারে, ভালোবাসা ঘটিত ব্যাপারে কত মানুষের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়। সো এই জিনিসটা আমাকে চরমভাবে পোড়ায়, যে কারণে তোর যেভাবে তুই কষ্ট পাচ্ছিলি, যেভাবে তুই তোর দীর্ঘ নিঃশ্বাস আমি টের পাচ্ছিলাম, তোর চোখের পানি সমস্ত কিছু আমাকে ভাসিয়ে নিয়ে গেছে, যে কারণে আমি প্রোগ্রাম ছেড়ে দিয়ে, স্টুডিও ছেড়ে দিয়ে এই মেয়েটির সাথে দীর্ঘক্ষণ কথা বলছিলাম। এবং বিশ্বাস করে মেয়েটি আমাকে বারবার করে কৃতজ্ঞতা জানাচ্ছিল, প্রেইজ করতেছিল, প্রশংসা করছিল যে আপনি কিভাবে বললেন যে কথাগুলো আমার বলার কথা, আপনি আমাকে চিনেন না, জানেন না, এভাবে বললেন কিভাবে। আমার আত্মীয় স্বজনরা তো এভাবে বুঝে না আমাকে, যে আপনি বলছিলেন যে ওর বুঝে হোক না বুঝে হোক আত্মীয় স্বজনরা যে কমিউনিকেশন গুলো করে, যেটা আমার পারিবারিকভাবে থাকাটা দায়ী হয়ে পড়েছিল। কারণ আমাকে তো ডিপেন্ড করতে হয় কারো প্রশ্নে, আমাকে তো কারো সাথে চলতে হয়, আমার বাবা মা, আমার ভাই, সো এদেরকে নিয়ে তো চলা লাগে। এবং আমার ক্যারিয়ারের জন্য, আমার এডুকেশনের জন্য, আমার ফোকাস যেন ডাইভার্ট না হয়, এই জন্য ওরা সর্বোচ্চটা করে। তো সেই জায়গাতে যদি কোনো জিনিসটা কোয়েশ্চেন মার্ক চলে আসে, প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমি কিভাবে ভালো থাকি? কথাটা যৌক্তিক, এই কথাটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন তুই হয়তো বলতে পারিস যে আমি তো কাউকে পাঠাইনি, এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না। তোদেরই আত্মীয় স্বজন, তোদেরই লোকজন যাচ্ছে, সো জ্ঞাত বা অজ্ঞাত স্বরে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউ আর রেসপন্সিবল, তুই দায়ী। ঠিক না বেঠিক কথাটা? সো যদি এই ঘটনাগুলো তাকে তার জায়গা থেকে কক্ষচ্যুত করে ফেলে, সে মেয়েটি যদি ফোকাস হয় তার ক্যারিয়ারের প্রশ্নে, এটা কি দোষের? সেই মেয়েটা যদি জান প্রাণ ছেড়ে দিয়ে চেষ্টা করতেছে পড়ালেখা কমপ্লিট করে ভালো একটা জবে যাবে, এটা কি দোষের? কিন্তু এই যে তোর পারিবারিক লোকজনের যে কমিউনিকেশন, যেটা আমি মাঝখানে আটকাইছিলাম, যে বোনের শ্বশুর আর এক মামা গেছিল, এটা তুই পাঠাস আর না পাঠাস, কিন্তু তারা তো অপদস্থ হয়েছে। ওই মেয়েটা হয়তো যোগ্য না, এ ধরনের কথাবার্তা তাকে শুনতে হয়েছে। তাহলে কি তাদের মধ্যে পীড়ন লাগবে না, কষ্ট হবে না, রক্তক্ষরণ হবে না, তার পরিবারের কাছে কি ছোট হবে না? আর ভালোবাসা, প্রেম এখনো আমাদের সমাজে একটা ট্যাবুর মতো। তখন কি ভাববে না যে যার পিছনে আমরা খরচ করতেছি, চেষ্টা করতেছি যে মেয়ের প্রশ্নে, এই মেয়েটা তো অলরেডি বকে গেছে, তো প্রেমপ্রীতি করে বেড়াচ্ছে, এই মেয়ে যদি কিছু হবে না, এর তোমরা কোন রকমের কোনো হেল্প করো না। তারপরে মেয়েটির পাশে দাঁড়িয়েছে তার পরিবার। ভবিষ্যতে যদি এই ঘটনাগুলো রিপিটেশন হতে থাকে, তাহলে কি এই মেয়ের পাশে দাঁড়াবে? ওরা কি দেখবে তখন মেয়েটির কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? ছেলে এবং মেয়ের মধ্যে বড় একটা পার্থক্য আমাদের এই সমাজে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই কথাগুলো সঠিক না বেঠিক? সঠিক। গুরু, আপনি কি কথা বলেছেন আসলে সেটা সবাই জানতে চাচ্ছে। তবে এখানে বেশ কিছু প্রেডিকশন আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন, আমি একটু নিতে চাই। নুরুন নবী সরকার জয় লিখেছেন, গুরু আপনার ফোনে কথা বলার পর এখন মনে হচ্ছে দুজনার প্রেমে সাফল্য এসছে, দুজনার বিয়ে হবে এখন। আশা করছি পরবর্তী অনুষ্ঠানে বিবাহিত যুগলের গল্প কিংবা ছবি প্রকাশ হবে। আসলে আপনি কি গল্প? নুরুন নবী সরকার। নুরুন নবী সরকার। আমরা সবাই ভালোবাসার মানুষগুলো একসাথে থাকুক তেমন স্বপ্ন দেখি, কিন্তু আমি আসলেই চাই না যে ঘটক পাখি ভাই টাইপের কোনো ক্যারেক্টার এই লাভগুলোর মধ্যে তৈরি হোক, যে শুধুই দুইজনের মধ্যে ম্যাচ আপ করে দেওয়াটা আমার দায়িত্ব। আমি বরং চাই যে প্রয়োজনীয় পরিশ্রম, অধ্যবসায় এবং যে পরিমাণ জজবা থাকা উচিত একটা ভালোবাসাকে সার্থক করার জন্য, সে পরিমাণ জজবা এবং সে পরিমাণ পরিশ্রম এবং অধ্যবসায় আছে কিনা ওই ছেলে এবং মেয়ের প্রশ্নে। মেয়ের প্রশ্নে যে আছে, দ্যাটস প্রিটি শিওর। আমি 2-3 মিনিটের আলোচনা একদম পরিষ্কারভাবে বুঝে গেছি। মেয়েটি আমাকে বারবার করে ধন্যবাদ দিচ্ছিল যে আপনি কিভাবে বলছিলেন এই কথাগুলো। আমি গোটা প্রোগ্রাম, থ্রু আউট দ্য প্রোগ্রাম শুনছিলাম, এবং আপনার প্রশ্নে আমার শ্রদ্ধাবোধ ছিল। এই শ্রদ্ধাবোধটা অনেক বেশি বেড়ে গেছে, যে আমাকে না চিনে, না দেখে, না বুঝে আপনি আমার জায়গাটা অনুভব করে এই কথাগুলো বলছিলেন। যখন ওর মামা এবং ওই বোনের শ্বশুরের প্রেক্ষিত ধরে বলতেছিলাম যে তুই তো পাঠিয়ে খালাস, তুই পাঠাস অথবা না পাঠাস, মেয়েটির কি অবস্থা হচ্ছে সিচুয়েশনকে ঘিরে। সো ওইটাই ছিল মেন রিজন। এবং ওটা একটা না, এরকম বিক্ষিপ্ত আরো অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো মেয়েটিকে এই পরিস্থিতির জন্য মন থেকে বিষিয়ে তুলেছে। ওইটাই ছিল রিজন, এবং ওইটাই একমাত্র রিজন যেটা আমি কথা বলে বুঝেছি। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম যে অধ্যাবসায়ের কথা।
আমরা সেই প্রেমিক যুগলকে একসাথে দেখতে চাই না যারা প্রেমের জন্য পরিশ্রম করতে জানে না, যারা সত্যিকার অর্থে প্রেম পাগলের মতো ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসাকে বাস্তবায়ন করার জন্য, ভালোবাসাকে সত্যিকার অর্থে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করা উচিত, তাকত দেওয়া উচিত, যে পরিমাণ জজবা থাকা উচিত, সেটা যাদের মধ্যে নাই, সে মানুষগুলোকে আমরা আসলে জুটি হিসেবে দেখতে চাই না। নুরনবী সরকারের কথার রিফ্লেকশন আমি বলছি, আমরাও চাই যে চমৎকার একটা ভালোবাসার ক্যানভাস তৈরি হোক মাহবুব এবং তার প্রেমিকার মধ্যে। আমরাও চাই এটা পরিণত পাক, আমরাও চাই দুজন দারুণ করে ভবিষ্যতের পৃথিবীটাকে বড় করে বাঁচুক। বাট তার জন্য প্রয়োজনীয় যে প্রিপারেশন সেটা তারা নিক। যদি না নেয় তাহলে আমি বলবো যে ভালোবাসার বাংলাদেশের জন্য অনেক বেশি অনুপযুক্ত মাহবুব। বাট এই মেয়েটির কথা শুনে আমি পরিষ্কার, সেই মেয়েটি অসম্ভব রকমের ফোকাস তার এডুকেশনের পরে। অলরেডি একটা জব সে কনভিন্স করেই ফেলেছিল, যেহেতু বাড়ি বলেছে যেটা বেটার না, ইচ্ছাতে বেটার অপশন তুমি ডিজার্ভ করো। মেয়েটি চেষ্টা করতেছে এবং মেয়েটির কথা বল শুনে আমি যা বুঝলাম আগামী 1-1.5 বছরের মধ্যে সে দারুণ একটা কিছু ঘটিয়ে ফেলবে। সো মেয়েটি জায়গায় 100% পারফেক্ট। এখন কথা হচ্ছে সময় এসেছে তোকে দেখা। 3 প্যাকেট করে বিড়ি খাইতে থাকবি? গোডাউন কি তালা নামাইরাই বাড়ায় যাবি? যদি তাই করিস, প্রোগ্রাম শেষ করব আমি 5 মিনিটের মধ্যে। তাহলে অনুষ্ঠান শেষ করে এখন বেরিয়ে যাব। আর আগামী 1.5 বছরে, এখন হচ্ছে জুলাই কত আজকে তারিখ? গুরু আজকে 14 জুলাই 14th, নেক্সট 24 জুলাই 14, 1 বছর। ডিসেম্বরে আমি গেলাম, ঠিক আছে? জুলাই ডিসেম্বর, মানে ডিসেম্বরে তাহলে কত হচ্ছে? জুলাই 14-এ 24-এ হচ্ছে 1 বছর, ডিসেম্বরে গিয়ে 1.5 বছর, রাইট? 24 ডিসেম্বর। আমি 25 মার্চের মধ্যে তোকে একটা বিজনেস ম্যাগনেট হিসেবে তোদের এলাকায় দেখতে পাবো। এর জন্য প্রয়োজন, কারণ কত বছর ব্যবসা করতেছিস? 6 বছর। 6 বছর ভেরি ফ্রিকিং টাইম, যার মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলতে হয়, নেটওয়ার্কিং তৈরি করতে হয়। আমি তো সব গুছাইছিলাম। এখন এই কথা বলিস না, 20টা প্যাকেটের মুথা পড়ে আছে আশপাশে, এটাকে গুছানো বলে? এটা তো সামান্য। এইটা বলিস না, এইটা বলিস না যে গোডাউনের তালা খুলে যে বের হয়ে যায়, যার ক্যাশ আউট হয়ে যায় উপরের ছাদ থেকে খুলে এসে কেউ একজন, সেটাকে বিজনেস বলে। এখন যদি আমি তো মেয়ের প্রসঙ্গ, আমি তো বললাম যে সেই মানুষগুলোকে আমি একসাথে দেখতে চাই। আমার কথা থেকেই তুই বুঝে নিবি, আমি সব কথা বলতে পারবো না তার, কারণ তার পক্ষ থেকে নিষেধ আছে। আমি শুধু একটা কথা বলার চেষ্টা করতেছি, সে তার জায়গাতে কিন্তু ফোকাস। সে অলরেডি একটা ভালো জব করেছিল, বাড়িতে পারমিটেড না, বলছে যে পছন্দ করছে না, আর একটা বেটার জবের জন্য চেষ্টা করতেছে। এবং আমি যতটুকু বুঝেছি আগামী 1.5 বছরের মধ্যে সে ভালো একটা জব কনভিন্স করে ফেলবে। শি ইজ সো ফোকাসড, ডিটারমাইন্ড। অসম্ভব রকম স্মার্ট মেয়ে পছন্দ করেছিস তুই। দেখতে কেমন সে তো তোর বললি যে পৃথিবীর মধ্যে সেরা দেখতে, বাট পার্সোনালিটির দিক দিয়ে যে সে অন্য লেভেলের, আমি কথা বলে বুঝে গেছি। এ গেল মেয়ের প্রসঙ্গ। তুই কি লেথরা ফেথরা হয়ে কি, মানে বামন হয়ে কি চাঁদে হাত দিবি নাকি? তাহলে তোকে সময় ওরকম মর্যাদার হতে হবে, রাইট? নাকি তুই এরকম ভাবে তার সম্পর্ক পাইতে চাস যে বিড়ি খেয়ে ঠোঁট কালো করে দিবি, কলিজা পচায় ফেলবি, বিজনেস থাকবে না, রাস্তায় থাকবি, কেউ একজন তোর হাত ধরুক, এরকম চাস নাকি? এটাকে নপুংসক বলা হয়। ইন আদার সেন্স, এই যে ছাইয়া গ্রুপের সদস্য বলা হয় তাকে, অর্থাৎ হিজড়া বলি। হিজড়া কিন্তু আন্ডারমাইন করার জন্য বলছি না, টিপিক্যালি যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়, অনেক ট্রান্সজেন্ডার যারা এখন পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, আমি ওই সেন্সে বলিনি। তো নপুংসক টাইপের তো কিছু হতে চায় না, সত্যিকারের পুরুষ, বাঘের মতো হ্যাঁ এরকম টাইপের তো হতে চাস, রাইট? যদি সত্যি হতে পারিস, নেক্সট 25 মার্চ এর মধ্যে যদি 6 বছর, যথেষ্ট সময় নিজের ব্যবসা গোছানোর জন্য। এখন শুধুই দরকার পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, অনলি ফোকাস। কি বিজনেস করিস তুই? ইলেকট্রনিক্স আইটেম বিজনেস করিস, রাইট? কোন কোন কোম্পানির ডিলারশিপ আছে তোর কাছে? শুধুমাত্র ওয়ালটনকে সাথে কেন? এটা কি সোল এজেন্ট তুই? ওয়ালটনের সাথে হচ্ছে, এটা কি সোল এজেন্ট তুই? তা তো না। তাহলে তুই মাল্টিপল কোম্পানির ডিলারশিপ নিতে পারিস? নিতে পারি, কিন্তু আসলে এগুলো অল্টারনেট তো যদি সোল এজেন্ট হতি তাহলে একটা কথা ছিল। অল্টারনেট তো পুরো মানে করা তোর ওইখানে না, তোর সব তো পুরোটা অল্টারনেট ডেকোরেটেড করা না, রাইট? না, তুই হচ্ছিস ওদের ডিলার, বাট সোল ডিলার, সোল এজেন্ট না যে তুই অনলি অল্টারনেট প্রোডাক্ট বিক্রি করবি, এরকম তো এগ্রিমেন্ট তাদের সাথে নাই। না স্যার। কি আছে এগ্রিমেন্ট? ওদেরকে প্রিমিয়াম ডিলার তুই? জি। তার মানে অল্টারনেট ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবি না? মানে আমার এই শোরুমে পারবো না, এমনি বিক্রি করতে পারবো, এই শোরুমে পারবি না। অন্য বিক্রি করবি কিভাবে? অন্য আরেকটা শোরুমে দিতে পারবো, রাখতে পারবো। মানে এই দোকান তো দোকান তো আর নাই, দোকান তো একটাই। আল্লাহর রহমত দোকান আছে। দোকান কয়টা?
টোটাল 6টা। আরে কস কি বেটা, তুই তো পুঁজিপতি তাইলে। মানে কি তোর বাবার পৈতৃক সূত্রে পাওয়া এসব দোকান? বাবাই টাকা পয়সা তো বাবাই দিছে। না না, এইসব দোকানগুলো কাদের? দোকান তো আমার ভাড়া নেওয়া। 6টা দোকান? ওখানে কি বিজনেস করিস? সব এক একটা এক এক আইটেম। ইলেকট্রনিক্সেরই? ইলেকট্রনিক্স, তারপরে গ্যাস, গ্যাস স্টোভ? জি, গ্যাস স্টোভ, গ্যাস, আরো অনেক আইটেম আছে। বল আইটেম বল। কে আমাকে লাভগুলোর কারণে বিজনেসে পাত্তা দিচ্ছে না কেন? ইলেকট্রিক আইটেম আছে। ইলেকট্রনিক্স তো বললি, ইলেকট্রিক না, এন্ড ইলেকট্রনিক্স। electronics, ওকে, গ্যাস স্টোভের বিভিন্ন কোম্পানির ডিলার নিয়ে নে। হাতি মারে ফেলেরা ডে ডুইং সো গুড ইন গ্যাস স্টোভ। নে, কার কার গ্যাস স্টোভ আছে তোর শুনি একটু, বিজনেস সম্বন্ধে কতটুকু জানিস তুই? আমি শুধুমাত্র এইসব প্রোডাক্ট সব। গ্যাস স্টোভ কার আছে বল? ওয়ালটনের আছে, তারপরে অরিজিন আছে, তারপর আরএফএল আছে। আরএফএল আছে? ওইগুলা বায়া। হাতি মিয়াই পলিমার এদের আছে না, এইগুলা রাখি। আচ্ছা, ওকে। সো তো ওই বিজনেসগুলোকে আমার মনে হচ্ছে মাল্টিপল যদি তোর ডিলারশিপ থাকে তাহলে বিজনেসগুলোতে তোর করা অসম্ভব রকমের সহজ হয়ে যাবে। আর প্রিমিয়াম যে ডিলারশিপ আছে ওয়ালটনের, সেখানে ওয়ালটনের হিউজ প্রোডাক্ট ইলেকট্রনিক্সের বলে, হিউজ প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো নিয়ে তুই দারুণভাবে বিজনেস করতেই পারিস। এখন দরকার কি, সব তো বুঝে গেছিস ব্যবসার হালকিকত গত 6 বছরে। ইউ শুড অনলি ফোকাস যে তোর চাঁদেরকে পাওয়ার জন্যই তো এত চেষ্টা, চাঁদ উপরেই থাকুক, উদ্ভাসিত করুক তার ভালোবাসায়, আর তুই তোর ফোকাস থাকবে কোথায়? শুধু বিজনেসে। হঠাৎ করে যদি আমি ভিজিটে যাই তোর মানে ওই রিজনাল মার্কেটিং হেড হিসেবে, যে কি বিডির মতো গুনবো নাকি দেখবো যে তোর দোকানে বিজনেসে সবাই একদম টইটুম্বুর অবস্থা? কি হবে, কি দেখবো? ইনশাআল্লাহ ভালো দেখবে। বল প্রতিষ্ঠানের নাম বল, আমি একটু মার্কেটিং করে দিই। মাহবুব ইলেকট্রিক এন্ড কোন ইলেকট্রনিক্স। জায়গা, ঠিকানা বল? পাঁচুয়া টান বাজার, কাপাসিয়া গাজীপুর। পাঁচুয়া টান বাজার, কাপাসিয়া গাজীপুর। কাপাসিয়া গাজীপুর। এটার জন্য 10,000 টাকা করে সবাই এন্ডোর্সমেন্ট নাই, আমি তোর জন্য ফ্রি দিচ্ছি। পাঁচুয়া টান বাজার, কাপাসিয়া গাজীপুর। তোর এই দোকানের নাম? মাহবুব ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। মাহবুব ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। এটা হচ্ছে ওয়ালটনের মানে প্রিমিয়াম শোরুম, রাইট? আর বাকি দোকানগুলো এই নামে আছে? এই নামে আছে বলতে, নাম তো সবাই এক নামেই চিনে। ওকে, পাশে দোকানগুলো এইটা। সো তারপরে আছে আমার পল্লী আমার বাজার আমার ডিপার্টমেন্টাল স্টোর, পল্লী বাজার ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্ট স্টোর। আর কোনো? মাহবুব টেলিকম। মাহবুব টেলিকম। ওখানে কি টেলিকম ইন্ডাস্ট্রি সব এইগুলো আছে? সব? জি, গ্রামীণ, বাংলা লিঙ্ক সব সব আছে। গ্রামীণ, বাংলালিংক, রবি, বিকাশ, নগদ, রকেট। সেখানে কি করিস? শুধু ফ্লেক্সি দিস আর কি করিস? বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, এ টু জেড সব। ওকে, যে করসপন্ডিং হ্যান্ডসেট গুলো যেগুলো অফারে বিক্রি হয় সেগুলো তুলিস ওখানে? জি, তুলিস। এখন সবচেয়ে বুমিং অফার কি যাচ্ছে বল? এখন তো ওই তো আসলে ভালোবাসার কয়দিন দিকে ধরে খেয়াল, আমার হ্যাঁ, পাগল হয়ে ব্যবসা তো আছে। আর তারপরে তুই বুঝছো যে আমি কত ডিপে যাচ্ছি? জি। গুরু নাই তোরা ফান করে বলিস, এমনি কিন্তু গুরু হওয়া যায় না বেটা, সব জায়গাতে ঢুকতে হয়। সো একটা রিটেলার, যে কোনো একটা টেলকো ইন্ডাস্ট্রি রিটেলার চাইলেই নেট প্রফিট, পরিশ্রমী যদি হয়, নেট প্রফিট ওখানে 40,000 থেকে 45,000 বের করে ফেলতে পারে। মানিস না নেট এর প্রফিট চাইতে বেশিও পারে। অনেক- তাহলে তুই 5-6টা দোকান, পল্লী ডিপার্টমেন্টাল স্টোর, এদিকে তোর টেলিকম, মাহবুব টেলিকম, আর একদিকে হচ্ছে মাহবুব ইলেকট্রনিক্স, সেগুলো দিয়ে তোর পার মান্থ নেট প্রফিট 1.5 থেকে 2 লাখ টাকা আসা উচিত। 100 মাস এগুলো করছি। এক্স্যাক্টলি, আবারও আসবে। আর এটা যদি আসতেই থাকে, শুধু তো এইগুলো ব্যবসায় করি না, আমি কৃষিকাজও করছি। আমার পানের বরজ আছে, এ টু জেড কৃষিকাজ সব করছি। হয়তো এই 3 মাস তাহলে তো ধ্বংস হয়ে যাবে রে সব। ধ্বংসই তো গুলো। এখন তো আচ্ছা, এমন আমারে বুঝা, আগামী 2025-এর মার্চের মধ্যে ব্যবসায়িকভাবে কোন জায়গাতে তুই নিতে চাস নিজেকে? নেট ইনকাম পার মান্থ কৃষি সহ, তোর এই ইলেকট্রনিক্স যে বিজনেসের কথা বললি সেটা সহ, তোর মাহবুব ইলেকট্রনিক্স, দেন পল্লী ডিপার্টমেন্টাল স্টোর, দেন মাহবুব টেলিকম এবং আশপাশে সাপ্লিমেন্টারি যেসব আছে সব সহ নেট ইনকাম কততে দাঁড় করাবি? নেট বলতে খরচ বাদ দিয়ে কত নেট ইনকাম করবি পার মান্থ? ইনশাআল্লাহ কমপক্ষে 2 লক্ষ টাকা কৃষি থেকে এ টু জেড সব মিলিয়ে পারবি? তো ইনশাআল্লাহ আমি করছি গুরু, করছি না যে তোর বয়স কত রে বেটা? কত আর 25-26। শালা বাঘা আকবর তুই আমার জন্য। বিজনেস আমি পারি। শোন, আগে একটা কথা বলে রাখি, তুই একটা জায়গাতে আমার চাইতে এগিয়ে আছিস, সেজন্য তোকে আমি শক্ত করে হাক করবো একটু পর। সেটা হচ্ছে যে আমি গত 20 বছর গ্রামীণ ফোনে জব করেছি, কিন্তু সাহস করিনি। সবাই বলছে যে ইউ আর সো ক্যাপেবল, তুমি গুড নেগোশিয়েটার, তোমার ক্যাপাসিটি আছে, বাপের শহরে জায়গা জমিও আছে, যে তুমি নিজে কেন এন্টারপ্রেনারশিপে যাওনি। আমি ভয় পাইতাম। সেখানে আমি অবাক হচ্ছি, তোর ডাবল বয়স আমার,
জি। আমি অবাক হচ্ছি যে আমার অর্ধেক বয়সের একটা ছেলে পার মান্থ 2 লাখ টাকা কামায়। সো এই জায়গাতে তুই আমার চাইতে অনেক এগিয়ে আছিস। সো মাই স্যালুট এবং অসম্ভব রকমের শ্রদ্ধা তোর জন্য, কারণ আমি তো দিনের পর দিন সাহস করে এটা পারিনি, তুই করে আসছিস। তাই দোয়া করবেন। আচ্ছা, তাহলে তুই আমাকে বললি পার মান্থ 2 লাখ টাকা নেট প্রফিট, নেট মানে নেট, খরচ বাদ দিয়ে। এগুলা ব্যাপারই না। বাঘা আকবর, ওকে ডান। এটা যদি করিস মার্চ পর্যন্ত আস্তে আস্তে, শুধু একটুকু বললাম, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আর সুরে বাঁশি বাজবে। ক্লিয়ার না? ক্লিয়ার না আমার কথা? ক্লিয়ার। সবকিছু অন ইয়ারে বলার জন্য আমি পারমিটেড না। এখন কেন কথা বললো না, কেন আমার দিকে তাকালো না, আমার ফোন কেন রিসিভ করলো না, এই ক্যালকুলেশনগুলো আগামী 2025-এর মার্চ পর্যন্ত শিখেতে তুলে রাখ। বুঝছিস না বুঝিসনি? বাকি কথা আমি তোকে অফ ইয়ারে বলে দেবো। অফ ইয়ারে বলার কিছু নাই, এতটুকুই কথা যে 2025-এর মার্চ পর্যন্ত অন্তত এই হিসাব নিকেশে যাস না যে আমার দিকে কতটুকু অ্যাঙ্গেলে তাকালো না, ফোন দিলাম রিসিভ করলো কি করলো না, কিচ্ছু দেখার দরকার নাই। তুই শুধুই ফোকাস রাখ যে 2025-এর মার্চ পর্যন্ত তোর নেট প্রফিট যেন 2 লাখ করে হয়। গুরু সে যদি আমার সাথে কথা বলে আমার সবকিছু হইল। গুরু গুরু করে শুধু নাম চিন্তা করে তাহলে তেতাসাম বলেই ডাকতে পারিস বেটা। চিনা আমি যে প্রোগ্রাম বাদ দিয়ে বাইরে চলে গেছিলাম, আমি কি এমনি বলতেছি? আমি তো আমার ভরসায় কথা বলার মতো এত যোগ্যতা বা সাহস আমার নাই। আমি তো কোনো একটা কজের উপরে গিয়ে কথাটা বলতেছি। আমি কি বুঝাতে পারছি না? পারিনি। কেউ তোর সাথে কথা বলবে না, কেউ তোর সাথে দেখা করবে না। তুই তোর কাজে শুধু ফোকাস রাখ। এবং মার্চে বললি যে 2025-এর মধ্যে পার মান্থ, এই নেক্সট মান্থ, এই মান্থ থেকে 2 লাখ টাকা নেট প্রফিট করবি। করতে থাক, দেখ গল্প পরিবর্তন হতে বাধ্য। ক্লিয়ার না? ক্লিয়ার না আমার কথা? ক্লিয়ার। এর জন্য কি কথা বলতে হবে সকাল সন্ধ্যা? জি। হ্যাঁ, ঠিক ভোর 5টার সময় একজন ফোন দিয়ে বলতে হবে, জানু এখনো ঘুম থেকে উঠোনি, দাঁত ব্রাশ করে চলে যাও। আমি চাচ্ছি পরিশ্রমের কথা, আমি চাচ্ছি স্রোতের বিপরীতে হাঁটার জন্য, আমি যাচ্ছি ফাইটের জন্য। একটা বাঘা আকবর, পৌরুষ যার শরীরে, সে ফাইট করবে টাইগারের মতো। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটবে না, এটুকু আমি আশা রাখতেছি আল্লাহর পর ভরসা রেখে। আমি কি বুঝাতে পারছি না? পারিনি? তুই ফোকাস কর আর গোটা পৃথিবীকে এই ফাঁকে জানিয়ে দে যে মাহবুব ঘুরে দাঁড়িয়েছে, মাহবুব ইজ ব্যাক। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবাই অনেক ভালো থাকো। দারুণ একটা জীবনের গল্প আজকে জানলাম। আর এই টেকনিক্যাল কারণে আমি বলে রাখি, যদি কারো অন্য পক্ষ থেকে কারো কিছু বলার থাকে, তার সাথে আমরা ফোনে কমিউনিকেট করেছিলাম, বলেছিলাম যে তুমি চাইলে তোমার পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারো, কারণ প্রাইভেসির যে অ্যাক্ট সেটা আমাদেরকে সাপোজ টু এই ডিজাইনই করে যে বোথ পার্ট যেন প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে। আমরা কাউকে ফোর্স করি না, কাউকে ইনসিস্ট করতে পারি না, বাট যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা কনভেই করি। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া। কিছু বলবি আর শেষ মুহূর্তে? ওই একই কথা, সকালে যেন এসে কথা বলে একবার, দরকার আছে নি? ভরসা করতে পারছিস? ভরসা করতে পারছিস আমার কথাতে? 2025-এর মার্চ পর্যন্ত যা কথা দিলি সেটা এক্সিকিউট কর। আর তুই যে মাহবুব ইজ ব্যাক, মাহবুব যে ঘুরে দাঁড়িয়েছে, সে খবরটা অটোমেটিক চলে যাবে যেখানে যাওয়ার। আর তারপর তুই দেখ 2025-এর মার্চের পর কি ঘটতেছে তোর জীবনে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর যদি বিড়ির মুথা গুনতে থাকি আমরা গিয়ে, যে 3 প্যাকেট বিড়ির মুথা পাওয়া যাচ্ছে প্রতিদিন গিয়ে, তাহলে কোনো কিছু আশা করিস না। আমি ওই ধরনের হিজল তমাল গ্রুপের প্রেসিডেন্টের সাথে আমি সম্পর্ক রেডি করতে চাই না। আমি এসব নপুংসুককে রিপ্রেজেন্ট করাতে চাই না। আমি চাই সম্পর্ক যেহেতু করেছে, ভালো যেহেতু বেসেছে, সেটা রিলিজিয়াসলি সেটাকে এক্সিকিউট করে দেখাক। ভালোবাসা কারোর জন্য দুর্বলতা না হোক, কারোর জন্য দীর্ঘ নিঃশ্বাস না হোক, কারো জন্য সফলতার একটা অসম্ভব রকমের জজবা হয়ে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, অনেক ভালোবাসা। আমি শেষ মুহূর্তে রাকিব আহমেদ আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, দ্য পারফেক্ট ম্যান 1 লিখেছেন। তারপরে আবু তাহের আছেন, রিফাত আছেন, হৃদয় আছেন কাজী ইমরান, তারপরে শাহবুল ইসলাম শাওন লিখেছেন, নিজের মানুষটাকে হারিয়ে ফেলার শোক আর কারো না হোক, গুরুর 5 মিনিটের কথার জাদুতে দুজনার ভালোবাসার পূর্ণতা পাক। গুরু ভালোবেসে
সবাইকে আপন করে নেয়। শুভরাত্রি। রাকিব আহমেদ আছেন, রিঙ্কি আছেন সুয়েজ আহমেদ আছেন, নুরনবী সরকার জয়, গুরু আপনাকে স্যালিউট। লিটন আছেন নিঃসঙ্গ আজগর, আছেন সাগরিকা সাগর, আছেন মনোয়ার হোসেন এবং আরো অনেকেই। অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। সবাই শুরু থেকে আসলে অপেক্ষায় ছিলেন এই গল্পের শেষটা কি হয়, এবং কেউ কেউ চেয়েছিলেন যাতে এই গল্পের শেষে তাদের পূর্ণতা আসে। তবে কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই পূর্ণতা এসছে। গুরু শেষ মুহূর্তে যে সলিউশনটা দেখিয়ে দিল মাহবুবকে, আমার মনে হয় এই একটাই সলিউশন আছে তাদের এই ভালোবাসার গল্পটাকে জোড়া লাগাবার। আশা করি মাহবুব এবং তার প্রিয় মানুষ বাকিটা পথ এবং ভবিষ্যতে একসাথে থাকবে। এই প্রত্যাশায় আজকে আমি শান্তু ভালোবাসার বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে আগামী ভালোবাসার বাংলাদেশে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকছেন। সবাইকে শুভরাত্রি।